মোহমায়ার বাহুডোরে। পর্ব 4। সাদিয়া। নিশীথের সময় তখন ঘড়ির কাঁটায় 3টার উপরে। ইহাম ঘরে ঢুকে থমথমে মুখে। বিছানার উপর চোখ গেলে দেখতে পায় মায়রার ঘুমন্ত মুখটা। সঙ্গে সঙ্গে ওর উদ্ধতপূর্ণ আচরণ মনে হতেই চোয়াল শক্ত হয় তার। হনহব করে ছুটে সোফায়। মৃদু কোকানোর আওয়াজ পেয়ে তাকায় সেদিকে। অনন্তর খেয়ালে আসে মায়রা থরথর করে কাঁপছে। কপালে ভাঁজ তুলে ইহাম দ্রুত এগিয়ে যায় সেদিকে। গায়ে হাত দিয়ে দেখে শরীরে ভীষণ জ্বর এসেছে মেয়েটার। হঠাৎ এত জ্বর এলো কেন গায়ে? পায়ের ব্যথাও তো খুব বেশি নেই যে জ্বর চলে আসবে। তাহলে? এদিক ওদিক তাকিয়ে নিজের প্যাকেট হাতড়ে রুমাল বের করল। ট্যাব ছেড়ে সেটা ভিজিয়ে আবার ফিরে কপালে লেপটে দিল মায়রার। গায়ের কম্বলটা ভালো করে মুড়িয়ে দিল। থরথর করে কাঁপছে। গলা দিয়ে কোকানোর শব্দ বের হচ্ছে। দেখে বুঝাই যাচ্ছে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে মেয়েটা। ইহাম ব্যস্ত হয়ে কার্বাডে থাকা আরেকটা পাতলা কম্বল টেনে দিল মায়রার গায়ের উপর। আবারও রুমাল ভিজিয়ে এনে কপালে দিল। মেয়েটা বেগতিক জ্বরে তিরতির করছে। এই পর্যায়ে উপায়ন্তর না পেয়ে ইহাম নিজের গায়ের টি শার্ট খুলল। মায়রার দিকে তীক্ষ্ণ করে তাকিয়ে বিড়বিড় করল। মেয়ে তখন যে কাপুরুষ বললি, এখন যদি জোর জবরদস্তি করে কিছু করে বসি তখন কি করবি? বাল পাকনা গর্দব কোথাকার। সুরসুর করে ইহাম নিজেকে কম্বলের ভেতর জড়িয়ে নিল। আস্তে করে মায়রাকে টেনে নিল নিজের সাথে। হাতটা মেলে ধরে বক্ষস্থলে এনে রাখল মেয়েটাকে। উষ্ণ পরশে মায়রা নিজেও ওই বলিষ্ঠ শরীরে গুটিসুটি পাকিয়ে লেপ্টে রইল। বড্ড অস্বস্তি হলো মায়রার ওই তপ্ত শরীরের ছোঁয়ায়। উত্তপ্ত নিঃশ্বাসে তার শরীর ঝলসে যাবার উপায়। পুরুষদের ভিড় দশ নেমেছে। খুব সূক্ষ্মভাবে ঢোক গিলে ফোঁস করে দম ছাড়ল সে। না জানি এই গোবর মাথার মেয়ে কাল সকালে কি করে। ভোর সকালে খবর এসেছে নাদিমের নানা মারা গেছেন। কাল রাতের মনোমালিন্য তার উপর এমন খবর শুনে দিশেহারা হলো ছেলেটা। আলো ফুটতেই বেরিয়ে গিয়েছে একা একাই। সবাইকে বারবার করে বলে গিয়েছে তার জন্যে যেন ঘোরা বন্ধ না হয় ওদের। আর কিছু বলার সুযোগ না দিয়েই কারো কথা না শুনেই ছুটেছে সে। গ্রুপের একজন বাদে বাকিরা ঘুরবে সেটা নিজ নিজ মন থেকে কেউ মেনে নিতে পারছে না। তার উপর কাল রাতের একটা প্রভাব সবার মনে মনেও বিদ্যমান আছে। মুখে কিছু না বললেও তারা স্বস্তি পাচ্ছে না। তুহিন মন খারাপ করে বসে আছে। রাত থেকে গভীর কিছু চিন্তা করছে সে। সব নীরবতাকে ধুয়ে নিজ থেকে গম্ভীর কণ্ঠে জানালো, তোরা বিষয়টাকে কিভাবে নিবি জানি না, তবে আমার এটা ভালো লাগছে না। নাদিমকে ছাড়া গ্রুপ ট্যুর দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোরা চাইলে বিষয়টা ভেবে দেখতে পারিস। তার উপর আমাদের উচিত নাদিমের বাড়ি গিয়ে ওদের পাশে দাঁড়ানো। আমরা সবাই জানি নাদিম ছোটবেলা থেকে নানার বাড়ি বড় হয়েছে। সেই ক্ষেত্রে ওর নানা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার আশা রাখে না। তুহিনের কথাটা সবাই ভাবল। তারা নিজেরাও স্বস্তি পাচ্ছে না গ্রুপের একজনকে রেখে আনন্দ করতে, তাও আবার তার এত বড় দুঃখের সময়ে। তাই সবাই বসে ঠিক করে নিল যা করার। বেলা তখন 8:17। গা থেকে জ্বর কেটেছে মায়রার। জাগ্রত হয়ে অদ্ভুত কিছু অনুভব করল সে। কপাল হাতড়ে রুমালটা সরিয়ে বুঝার চেষ্টা করল এটা কি। ততক্ষণে তার চোখ চলে গিয়েছে ধপধপ করা ইহামের শ্বেতবর্ণের বুকের উপর। কি আশ্চর্য, বিষয়টা বুঝতে তার একটু সময়ই লাগলো। নিজেকে মানুষটার আলিঙ্গনে পেয়ে জবথব অবস্থা। চোখ কুট থেকে বের হবে। সেই সাথে অদ্ভুত এক দম বন্ধকর শিহরণ ছুঁয়ে গেল তার গা। ধরফরিয়ে উঠল। তার নড়াচড়ায় ইহামেরও ঘুম ছুটে গিয়েছে। চোখ ঢোলে কুঞ্চন করে তাকালো সেও। মায়েরা চেঁচিয়ে উঠল, এই আপনি আমার সাথে কি লুচ্চামি করছিলেন নাকি? হোয়াট? নয়তো কি? আপনি এমন উদাম গায়ে আমার সাথে কি করছিলেন সেটা বলুন। ইহাম জবাব দিল না। চোখ ঢোলে ঘুম কাটালো। পরক্ষণে শান্ত করে তাকিয়ে থেকে জবাব দিল, সো হোয়াট? সো হোয়াট মানে? আপনি আমার সাথে বাজে কিছু করতে চেয়েছিলেন? বাজে কিছু মানে কি বুঝাতে চাইছো তুমি মায়েরা? বুঝেন না আপনি? আমাকে পছন্দ করেন না অথচ সর্বনাশ করতে এসেছিলেন? মেজাজ চটল ইহামের। খিচে জবাব দিল, আম ইউর হাজবেন্ড ড্যাম ইট। হোয়াট ইজ বাজে আচরণ? চাইলে সব করতে পারি। মাথায় কি গোবর তোমার মায়েরা? সকাল সকাল গর্দভের মতো আচরণের মানে কি? আপনি এমন মাছের মতো উদম হয়ে শুয়েছিলেন কেন আমার সাথে? কি মতলব আপনার? বলদি মেয়ে, কাল রাতে তোর জ্বর এসেছিল। থরথর করে কাঁপছিলি। বারবার আমাকে ডাকছিলি তোর কাছে যেতে। আমি তো আর তোর মতো অভদ্র নই, তাই ভদ্রতা আর সহানুভূতি দেখাতে তোর কাছে গিয়েছিলাম। কিন্তু মেয়ে, তুই এত লুচ্চা যে আমার শরীরেরই ভেতর ঢুকে যেতে চাইছিলি। নিহাত তোর কথায় আমি কাপুরুষ। নয়তো আমার 28 বছরের ভারে আমাকে নিয়ে সর্বক্ষণ নাম জপ করতি সুপুরুষ সুপুরুষ মহাপুরুষ। ইহাম উঠে ওয়াশরুমে চলে গেল। মায়েরা তখন স্তব্ধ নির্বাক হয়ে তাকিয়েছিল। কি বলল মানুষটা? সে কাল রাতে তাকে ডাকছিল? এমন কিছু কি আদৌত হয়েছিল? আর সে নাকি তার শরীরের ভেতর ঢুকে যেতে চাইছিল? ছি, কি কথা! আর শেষের গুলির মানে?
নাউজুবিল্লা জপল মায়েরা। বিব্রত এক ভাব তাকে কোণঠাসা করে দিল। সেই সাথে ভাবাল লোকটার ওই ধরনের অপ্রত্যাশিত কথা। খাবার টেবিলে মায়েরা আর তাকানোর সাহস পেল না মানুষটার চোখের দিকে। তার এমন নত ভাব দেখে বেশ আনন্দ পেল ইহাম। যেন ঠিক জায়গায় ঠিক মলম লাগিয়েছে। সবাই কেমন মনমরা হয়ে হালকা একটু খাবার খেয়ে নিল। কটেজের লোক কিংবা তাদের মাঝে কারো মাঝে কোনো প্রভাব দেখা দিল না কাল রাতের ভয়ঙ্কর তাণ্ডবলীলার। ইব্রাহিম এসে ইহামকে জানালো, স্যার আপনার বলা মতো সব ব্যবস্থা করা হয়েছে আমার। এবার ওদের জায়গা মতো পাঠানো গেলেই অপারেশন কমপ্লিট। ইব্রাহিম, আমরা একটু পরই বের হচ্ছি। ওকে স্যার। তখনই তুহিন এগিয়ে এলো। মলিন কণ্ঠে ডাকল, ইহাম ভাই আপনার সাথে একটু কথা ছিল। ইব্রাহিমকে ইশারা করতেই সে চলে গেল। ইহাম শান্ত চাউনিতে দেখল তুহিনের অস্বচ্ছ মুখটা। যতদূর সে বুঝেছে তুহিন খুব ভালো হাসিখুশি ছেলে। হঠাৎ তার কি হয়েছে? আর কিসেরই বা কথা? শিফু দূর থেকে সবটা দেখল। তার বুক দুরুদুরু করছে। তুহিন ভাই আবার ভাইয়ার সাথে কি কথা বলছে? কোনোভাবে কি তার নামে নালিশ টালিশ করবে নাকি? তাহলে তো তার ভাইয়া তাকে আর ঢাকা পৌঁছাতে দিবে না, একেবারে এখানেই জবাই করে খাদে ফালাবে। বুক কাঁপছে শিফুর। কি বলবে তুহিন? ভাই আসলে নাদিমের নানা মারা গিয়েছে তাই ও চলে গিয়েছে। তাই আমরাও চাইছিলাম চলে যেতে। কথাটা শুনে ইহাম জবাব দিল না। সবার প্রথম সে ঘাড় বাঁকিয়ে হাত পাচেক দূরে বসে থাকা মায়রার দিকে তাকালো। মায়েরও চোখ তুললে চোখাচোখি হলো দুজনের। সঙ্গে সঙ্গে মেয়েটা মুখ ঝামটে দৃষ্টি ঘুরালো। তা দেখে একটুও চটল না বদরাগী ইহাম। বরং ঠোঁট চেপে নিগুড় হাসল। ব্যাগ থেকে বেশি কিছু বের করা হয়নি মায়রার। ইহামের রুমে এসে ফ্রেশ ওয়াশ আর টাওয়ালটা মনমরা হয়ে ব্যাগে রাখছিল সে। যেতে একদম তার ভালো লাগছে না। তবুও নিরুপায় হয়ে যেতে হবেই। ঠিক তখনই গটগট পায়ের আওয়াজ তুলে রুমে এলো ইহাম। তাকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিল সে। গোছানো জিনিসগুলিও কেমন এলোমেলো করে আবার গুছানোর তাড়া দেখাচ্ছিল মেয়েটা। সূক্ষ্ম নজরে ইহাম সবটা দেখল। পরক্ষণে ঠান্ডা কণ্ঠে ডাকল, মায়েরা এদিক ফিরো। মায়েরা শুনেও না শোনার ভান ধরে কাপড় হাতড়াচ্ছিল। মুখ ভেঙচে বিড়বিড় করছিল, তোর কথাতেই সব হবে নাকি রে বজ্জাত লুচ্চা? মায়েরা আমি তোমায় ডাকছি। শুনছি না আমি? কেন শুনছ না? আমার সাথে তোত্তারামি না করলে কি তোমার ভালো লাগে না? পেটের ভাতগুলি কি নাড়ি পর্যন্ত যায় না? মায়েরা জবাব দিল না। তার খুব কান্না পাচ্ছে। এত কান্না পাচ্ছে কেন তার? এই মানুষটা এতটা কঠিন কেন? কেন একটু ভালো করে কথা বলতে চায় না? একটু সোহাগ করে কেন কথা বলে না সে? সব সময় কেমন আদেশ সুরে শক্তভাবে ডাকে। কিন্তু সে তো চায় ওই মানুষটা তাকে নরম করে আদুরে মাখা কথা বলুক। ঠিক কাল রাতের মতো। ইহাম এগিয়ে গেল। মায়রার বাহু টেনে নিজের দিক ফিরালো। চোখ চকচক করতে দেখে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, কাঁদছ নাকি গাধা? একদম আমায় ছুবেন না আপনি। আমি কাঁদি মরি তাতে আপনার কি? ছাড়ুন আমার হাত। ইহাম হাসল খানিক। সে বোধ হয় মায়রার রোগটা ধরতে পারল। তাই শান্ত কণ্ঠে বলল, ঘুরতে পারবে না বলে খারাপ লাগছে নাকি আমাকে ছাড়াতে? এই মুহূর্তে আরো কান্না পেল মায়রার। তবুও নিজেকে সংযত রেখে বলল, আপনি কি আমার এমন কেউ যে আপনাকে ছাড়া থাকতে আমার খারাপ লাগবে? সেই জন্য কান্না করব? তুমি বলছো তেমন নই। না একদমই না। ইহাম কিছু বলল না। কেবল মুখ বাড়িয়ে দিয়ে মায়রার গালে টুপ করে একটা চুমু খেল। মায়রা আবেগে আপ্লুত হয়ে টপটপ করে কেঁদে উঠল। তা দেখেও ইহাম ব্যস্ত হল না। আর না বারণ করল। শুধু আঙ্গুল দিয়ে পানিটুক মুছে শান্ত ধীর কণ্ঠে জানালো, এটা সেদিন চর দিয়েছিলাম তার জন্যে। মায়েরা কাদো কাদো কণ্ঠেই উত্তর দিল, জুতো মেরে গরু দান করছেন? মায়েরার অমন মুখশ্রী আর ফোলা নাক দেখে ইহাম খানিক হাসল। তা দেখে মায়েরা কেঁদে কেঁদে তার বুকে একটা কিল বসিয়ে দিয়ে বলে উঠল, আপনি খুব পাষাণ, খুব কঠিন মানুষ। আপনার মতো খারাপ মানুষের সাথে থাকা যায় না। এখান থেকে ফিরেই আমি আব্বুকে বলবো আপনার সাথে আমি থাকবো না। মায়েরা শুনো। মেয়েটা বুক ভরা যাতনা নিয়ে চলে যাবার জন্যে পা বাড়াতেই ইহাম আটকালো। পকেট থেকে কয়েকটা 1000 টাকার নোট বের করে দিয়ে বলল, এগুলি তোমার হাত খরচের টাকা। আমি নিজের অপারগতা কিভাবে বলবো জানি না। তবে চিন্তা করো না, এবার থেকে তোমার দায়িত্ব সবটা সামলে। ফুঁসে উঠল মায়েরা। তার মস্তিষ্ক যেটা ধরতে পারল সে সেটাই উগলে দিল। জোর গলায় বলে উঠল, কি মনে করেন কি আপনি নিজেকে? টাকাই সব আপনার কাছে? দায়িত্ব কর্তব্য কি সবটাই টাকার উপর মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী? এতটা নির্বোধ আপনি? ছি। একটা মেয়েকে বিয়ে করে খোঁজখবর না নিয়ে শুধু হাত খরচের টাকা দিলেই নিয়ম পালন হয়ে যায়? দায়িত্ব শেষ হয়ে যায়? একটা বাবা তার মেয়েকে অন্য একজনের কাছে সঁপে দেয় কি শুধু টাকার জন্যে? স্বামী নামক মানুষটার থেকে টাকা ছাড়া আর কিছু চাওয়ার থাকে না? এই দুনিয়ার সব দাম্পত্য শুধু টাকার উপর টিকে আছে এটাই আপনার ধারণা?
তাহলে তো আপনি একটা নীচ মন মানসিকতার মানুষ ক্যাপ্টেন সাহেব। আপনার মতো এত বদ মানুষের সাথে কোনো মেয়েই থাকতে পারবে না। আপনি আসলেই একটা জাদ্রেল। মায়েরা চোখের পানিটুক মুছতে মুছতে চলে গেল। ইহাম তখন স্তব্ধ। মায়েরার কথাগুলি তার মাঝে বিস্তার করছে। সে তো শুধু হাত খরচের টাকা দিতে চেয়েছিল। সেখানে মেয়েটা কত কিছু বলে ফেলল সম্পূর্ণ কথা না শুনেই। এটা কি নিজের চেয়ে খুব বেশি কম বয়সের মেয়েকে বিয়ে করার ফল? বেশিরভাগ সময় যার ধারণাটুক উল্টো প্রভাব ফেলে নিজেদেরও মাঝে। বান্দরবন থেকে এসেছে মায়েরা আজ 5 দিন। এই 3 দিনে মেয়েটা না খাওয়া না পড়ালেখায় কিছুতেই মন টেকাতে পারছে না। বারবার ওই পাষাণ মানুষটার কথা তাকে জ্বালাতন করে। আসার পর একদিন কল করে কথা বলতে চেয়েছিল, সে নিজেই অবশ্য কথা বলেনি। কি দরকার একটু আধটু কথা বলে বেশি মায়ে জড়ানো? ওই লোকটা তো আর সাথে মাখো মাখো কথা বলবে না। যা শক্ত 2-1টা কথা। তার মন মানতে চায় না। ওই মানুষটা তার স্বামী হতে গেল কেন? আর কেউ ছিল না? তাদের ক্লাসের অনেকের তো বিয়ে হয়ে গিয়েছে। সংসারের ঝামেলায় ক্লাসেও তো আসতে পারে না। কিন্তু তাদের কাছে তাদের স্বামীদের কথা শুনলে শুধুই হাহাকার করে তার ভেতর। কই ক্যাপ্টেন সাহেব তো তার সাথে আদুরে ভাবে কথা বলে না, তার জন্যে মরিয়া হয়ে থাকে না। ঘুরতে যাওয়া গিফট দেওয়া কিছুই তো করে না। ভালোই বাসে না। এটা তো সব চিন্তা তার ভেতর ফাঁপিয়ে দেয়। বুকে যন্ত্রণা দেয়। সে চায় ইহাম নরম সুরে আদুরে মাখা কথা বলুক, তাকে দিনে সময় মতো করে খোঁজ নিক, তার মন খুলে কথা বলার ডায়েরি হোক, আবদার পূরণের সঙ্গী হোক, ভালোবাসার এমন একটা মানুষ হোক যে তাকে আগলে রাখবে, যার কাছে সে হবে অমূল্য। সেদিনের টাকা দেওয়ার বিষয়টা বড্ড খারাপ লেগেছে তার। ইহাম কি বুঝাতে চাইল? দায়িত্বের কথাটা কি সে টাকার জন্যেই বলেছিল? ব্যাস, আর কিছু না? ওই নির্দয় ভালোবাসাহীন মানুষটার সাথে কিভাবে কি হবে তার? ধৈর্য ধরতে পারছে না সে। মাসের পর টেস্ট পরীক্ষা হবে অথচ পড়ালেখায় মন বসাতে পারছে না কিছুতেই। মায়েরা মায়েরা মা, এই নে ইহাম বাবা কল দিয়েছে। তোকে চাইছে। ধক করে উঠল মায়েরার হৃদয়। ইহাম কল দিয়েছে? তাকে চাইছে? তাও আবার তার মার ফোনে? বুকের স্পন্দন বাড়ল মেয়েটার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ফাতেমা বেগম এসে মায়েরাকে ফোন দিল। এই নে ধর। তোর ফোন বন্ধ কেন? ছেলেটা কতবার করে কল দিয়েছিল। ফাতেমা বেগম বিমূঢ় বসে থাকা মায়েরার হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে পিছন ফিরে দেখলেন মায়েরাকে। ফোনের ওপাশ থেকে গাম্ভীর্য কণ্ঠস্বরে ভেসে আসা হ্যালো শব্দটা তাকে স্তম্ভিত ফিরালো। হঠাৎ মনে মনে আওড়ালো, অসভ্য লোকটা কল দিয়েছে কেন? নাকি তার বাবা মার সামনে ভালো সাজতেন কল দিয়েছে? যে দেখুন আমি আপনাদের মেয়ের কত ভালো হাব্বি। হাতির ডিম। ইহাম আবারও বলে উঠল। হ্যালো মায়েরা, শুনতে পাচ্ছ? ভালো লাগলো না তার। ওই শক্ত গলায় বিরক্ত হয়ে ফোনটা কাটবে তার আগেই শোনা গেল, খবরদার ফোন কাটলে আমি এসে তোমার হাতের নলা কাটব। ফোনটা কাটতে গিয়েও থামল মায়েরা। অদ্ভুত ধুকবুক অনুভূতিতে অবশেষে কানে চেপে ধরল তা। কথা বলো ননসেন্স। এমনি সময় তো ফটফট করো। কল দিয়েছেন কেন? আমি যেন কল দিতে না পারি তাই বলে ফোনটা বন্ধ রাখলে? জানেনি তবে জিজ্ঞাস করছেন কেন? সেটা ভালো কথা। বরং ফোন রেখে পড়ালেখায় মনোযোগ দেওয়া যাবে। তবে আমি শুনলাম তুমি নাকি নাওয়া খাওয়া পড়ালেখা বাদ দিয়ে শোকতাপ করছো। তা কিসের শোকতাপ তোমার মায়েরা? স্বামী হারানোর? লোকটার এমন হেয়ালি কথা হঠাৎ হজম হলো না মায়েরার। সেই গাল ফুলিয়ে বলল, একদম যা তা কথা বলতে যাবেন না। এসব কে বলেছে আপনায়? ওই তো আমার শাশুড়ি মা বললেন সিলেট থেকে আসার পর থেকেই নাকি তোমার এই রোগ দেখা দিয়েছে। মোটেও না। আমি ঠিক আছি। আপনি কেন কল দিয়েছেন সেটা বলুন। কিছুদিন পর তোমার টেস্ট এক্সাম। ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। সেটা জানাতেই কল দিয়েছি। আফটার অল কোনো ফেলটুস ছাত্রীর হাজবেন্ড আমি মোটেও হতে চাই না। বান্দরবনের ট্যুর অসম্পূর্ণ করে আসার পর থেকে তুহিন টিকিটের জন্যে দৌড়ঝাঁপ পারছে। খুব তাড়াতাড়ি মালয়েশিয়া চলেও যাবে। তুহিন তার বাবা মহিন সাহেব ও ফাতেমা বেগমকে একসাথে এনে বসালো। মহিন সাহেব নিজের চশমা ঠিক করতে করতে বলেন, কি বাবা, কিসের এত জরুরি তলব বলো তো? তুহিন বাবার প্রশ্নের জবাব দিল না, বরং মাকে আদর করে বসতে বলল। বসো তো আম্মা, আমি তোমাদের কিছু বলতে চাই। কি বলতে চাস বলতো বাবা? টাকা পয়সা লাগবে, কিছু প্রয়োজন? না আব্বা, আসলে আমি অন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমাদের। ছেলের ইতস্তত ভাব দেখে বাবা মা দুজনই ভীত শঙ্কিত। ছেলের কি হলো আবার? কি বলতে চায় সে? দুজনই আগ্রহ নিয়ে তাকিয়ে রইল তার দিকে। তুহিন নিজেকে শান্ত করল। নরম স্বাভাবিক গলাতেই বলল, আব্বা আমি আসলে মায়রার ননদ শিফুকে পছন্দ করি। মহিন সাহেব হতবাকে তাকিয়ে রইলেন। ফাতেমা বেগমের কপাল কুঁচকে গেল। উনি চিন্তিত সন্নিগ্ধ কণ্ঠে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তুহিন? কি বলছিস এসব? তুহিন চকিত হল না, বরং আগের মতো স্বাভাবিক গলায় জানালো,
হ্যাঁ আম্মা। বিষয়টা কিভাবে নিবে জানি না, তবুও তোমাদের সরাসরিই বলছি, আমি মালয়েশিয়া যাওয়ার আগে চাইছিলাম তোমরা ওদের ফ্যামিলিকে জানাও। আমি না হয় কাবিন করে রেখে গেলাম ওখান থেকে এসে। রেগে গেলেন মহিন সাহেব। গর্জে বললেন, বেহা হয়ে গিয়েছ তুহিন? মুখে যা আসছে বলে যাচ্ছ। ভেবেছ কি বলছো তুমি? আব্বা আমি সব ভেবেই বলছি। মাফ করো আমায়। আমি ওকে পছন্দ করি। তোমরা দয়া করে ওদের সাথে একটু কথা বলো। আমায় ভুল বুঝো না। ফাতেমা নিজের ছেলেকে বুঝাও, কি যাতা বলছে ও? ওর কি মাথা খারাপ হয়েছে? বুঝবান হয়েও অবুঝের মতো কথা বলছে। পছন্দ করে ভালো কথা, তাই বলে ওইটুক একটা মেয়েকে? শিফু অনেক ছোট, সে কি ভুলে গেছে? স্বামীর রাগান্বিত মুখ ও কথায় অসহায় হয়ে গেলেন ফাতেমা বেগম। কি বলবেন এখন বুঝে পাচ্ছেন না তিনি। ছেলে কি করে এত বাচ্চা একটা মেয়েকে পছন্দ করতে পারল? স্বামীর রাগে ভয়ে তটস্থ হয়ে তিনি নিবি গলায় বললেন, বাবা তুই এসব কি কথা বলিস? শিফু মা, আমার ওকে ভালো লাগে আম্মা। পছন্দ করি। উত্তেজিত কণ্ঠে মহিন সাহেব বলে উঠলেন, পছন্দ করা দোষের নয়। তাই বলে ও ছোট একটা মেয়েকে? তাও বলছো কাবিনের কথা? তোমার মাথাটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে তুহিন। মায়েরাও তো ছোট আব্বা। তাহলে ওকে বিয়ে দিলে কেন? আমরা আর ওরা? তোমার কি মনে হয় তুমি যে অবুঝ আবদার করছো সেটা ওরা কখনো হতে দিবে? আমি যতদূর জানি ইসহাক ভাই কখনোই পড়াশোনা কমপ্লিট না করে মেয়েকে ঘর থেকে ছাড়বেন না। এখনই তো ঘর ছাড়তে হচ্ছে না আব্বা। 5 বছর পর আমি বাহির থেকে আসলে তখন আনুষ্ঠানিকভাবে সব হবে, এখন শুধু। আমায় রাগিও না তুহিন। নিজের মুখ সামলাও। এসব অবুঝ আবদার রেখে পড়াশোনা আর ক্যারিয়ারে মন দাও। সেটা ফোকাস করাই তোমার ভালো। গমগম গলায় বাবার বলা কথাটা মোটেও ভালো লাগলো না তুহিনের। রক্ত গরম শরীরটা ফুঁসে উঠল। ফোঁসফোঁস করতে করতে ক্ষিপ্র উঠে দাঁড়ালো সে। ক্ষোভ দেখিয়ে নিজেও তেজস্বী গলায় বলে উঠল, তোমরা যদি কথা বলে কিছু ঠিক না করো তবে আমিও বাহিরে যাব না। এটাই আমার শেষ কথা। হনহন করে তুহিন বাসা থেকে বের হয়ে গেল। ফাতেমা বেগম অসহায় মুখে তাকায় স্বামীর পানে। স্ত্রীর মুখ দেখেই বুঝেন কি বলতে চায় সে। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে চোখ বড় করে তাকান তিনি। ধমকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? কি বলতে চাইছো তুমি? স্বামীর ধমকে কেঁপে উঠেন তিনি। তবুও আমতা আমতা করে বলেন, একবার যদি বলে দেখতে। ছেলে যদি সত্যি যেতে না চায়? চুপ। উঠে দাঁড়ান মহিন সাহেব। ক্রোধ নিয়ে বলেন, না যেতে চাইলে না যাক। তাই বলে ওর অবুঝ বায়না মেনে নিব আমি? নিজের ছেলেকে গিয়ে বুঝাও। ও কি আমার মেয়ের সংসার ভাঙতে চাইছে? সংসার শুরু আগেই ভাঙ্গার পায়তারা শুরু করেছে নাকি? ফেলটুস ছাত্রীর হাজবেন্ড হতে চায় না। তো তোর মতো গন্ডারকে কে বলেছিল আমার হাজবেন্ড হতে? আমি কি কাঁদছিলাম তোকে নিজের বেরসিক জামাই বানানোর জন্যে? নাকি তোর পায়ে ল্যাটকা মেরে বসেছিলাম যে আমার জন্যে ঠিকভাবে বাথরুমেও যেতে পারিসনি তাই বিয়ে করেছিস? লাউয়া মাছ কোথাকার। আমি তো আর ওত খারাপ স্টুডেন্ট নই। নিহাতি সর্বোচ্চ 70-এর 75 পাবা মেয়ে আমি। তাই বলে আমাকে ফেলটুস ছাত্রী বানিয়ে দিল হতচ্ছাড়াটা? ফেলের ডিম তোর মাথায় ফাটাব আমি ইতরছানা কোথাকার। আমাকে ফেলটুস বলে অপমান করা? এবার আমি 80 পেয়ে দেখাবি। না না 90 পাবো, তখন ওই 90টা ডিম তোর মুখে ছুড়ব্রে খবিস হারামি। মায়েরা রাগে গোজগোজ করছে। আর ভেতরটা কেবল ব্যাকুল হয়ে ছটফট করছে। রাগে শরীর জ্বলছেও তার। সব কিছুর মূলে বুঝি ওই বদ ক্যাপ্টেনটা। লোকটার সাথে তার শেষ কথা হয়েছিল আজ থেকে ঠিক 9 দিন আগে। তাদের শেষ কনভারসেশন ছিল সেদিনের ওইটুক কথাই। রাগে কটমট করতে করতে মায়েরা তখন কল কেটে দিয়েছিল। তার 2 দিন পর অবশ্য মানুষটা আবার ফাতেমা বেগমের ফোনে কল দিয়েছিল, সে নিজেই কথা বলেনি। অতঃপর চাপা জ্বলনটা সহ্য করতে না পেরে এর 4 দিন পর আবার নিজেই কল দিয়েছিল সে। কিন্তু ওই পাষাণ অহংকারী মানুষটা তার মূল্যবান কল ধরেনি। আজও একটা কল অবধি করেনি। কতটা অসভ্য হলে এমন করতে পারে? কতটা অহংকারী? এই তার দায়িত্ব? তার সকল দায়িত্ব কি শুধু দেশের জন্যে? বউ পরিবার তবে একেবারের জন্যে ছেড়ে দিক ওই অঙ্গার মানুষটা। এই যে কাল বাদে পরশু তার পরীক্ষা। এখনো কত পড়া বাকি, অথচ ওই অসহ্য মানুষটার চিন্তায় সে মনোযোগ দিতে পারছে না। কেবল ছটফট করছে। প্রতিদিন সময় করে সে একবার তার খোঁজ নিতে পারে না? একটু সুইট ভাবে কি তাকে ডাকা যায় না? নরম সুরে কথা বলা যায় না? কেন করে না ওইসব ওই জাদ্রেল মানুষটা? ধ্যাত কেন তার বাবা মা এমন নিরস নিস্তেজ জড়বস্তুর সাথে তার বিয়ে দিয়েছিল? তাহলে তো আর তাকে মায় পড়ে এই দিন দেখতে হতো না। হঠাৎ একদম ঝড়ের মতো মায়েরার একটা কথা মনে হলো। সঙ্গে সঙ্গে বিস্তর চিন্তায় কপাল কুঁচকে নিল সে। বুকেও কাপড় চিপার মতো নিঙ্গরে উঠল। আসলেই কি ঘটনা সত্যি? চিবুক ঝুলে গেল তার বিস্ময়। মন বারবার বলছে, আচ্ছা ওই মানুষটার কোনো শারীরিক সমস্যা নেই তো? না হলে সে এমন করবে কেন? বিয়ের পরও সমস্যা ব্যতীত কি আর কেউ নতুন বউকে এমন অবহেলা করে?
এত দূরে দূরে থাকে, যেন তাকে সহ্যই করতে পারে না। হয়তো লোকটা লজ্জায় তাকে কিছু জানাতে পারছে না। হতেও তো পারে। আহারে। মায়েরা বিষণ্ণ মুখে কপাল চেপে ধরল। মলিন কণ্ঠে একলা রুমে বিড়বিড় করে উঠল। হায়রে আমার আধভাঙ্গা জামাই। এত সুদর্শন জামাই আমার শেষমেশ কিনার অর্ধেক শক্তিবান। মায়েরা আরো বিড়বিড় করল। বই সামনে নিয়ে চুপচাপ বসে রইল। চোখ পাতার লেখায় থাকলেও মন পাখির মতো ছটফট করে কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছে। তবুও জোর করে বইয়ের পাতায় মনোযোগ রাখার চেষ্টা করছে। যে করেই হোক সব সাবজেক্টে 90 না পেলেও 80 পেয়ে হলেও ওই 80 মুখে ঝামা ঘষার মতো ছুঁড়ে মারবে ওই ইতর লোকটার মুখে। তাকে ফেলটুস বলা? একটা চাকরি করে বলে কি নিজেকে খুব পটু মনে করে নাকি? আরে এসব চাকরি তো তুরির ব্যাপার, ঘুষ দিলেই কেল্লা ফতে। এসব নিয়ে আবার বড়াই হতচ্ছাড়াটার। মুখ ভেঙচালো সে তুচ্ছ সুরে। নিজের উপর যুদ্ধ করে যাও, একটু পড়াতে মন বসিয়েছিল তাও মোবাইল ফোনটা সেই সংযোগ কাট করে দিল। প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন হাতে নিল। স্ক্রিনে জলজল করা পাষাণ ক্যাপ্টেন নামটা দেখে আঁতকে উঠল তার কোমল বুকটা। দরাম দরাম করে ঢোল পেটার শব্দ হলো সেখান থেকে। ভেতরে ধুকবুকানি বাড়লেও তার ঠোঁটে একটু হাসি ফেটে উঠল। ধরফর করে রিসিভ করতে গিয়েও মনে হলো পাল্টা দানের কথা। মুহূর্তে মুখ পরিবর্তন করল সে। নাক ফুলিয়ে মনে মনে ভাবল, ধরব না। ব্যাটা বজ্জাত, তোর কল আমি ধরব না। কল দিতে দিতে তুই মরে যা, পৃথিবীর শেষ মাথায় চলে যা। খেতা কম্বল নিয়ে জাহান্নামে যা, তবুও আজ কল ধরছি না। মনে আছে? আমি কল দিয়েছিলাম তখন কার চুল ছিঁড়ছিলে তুমি? এখন আমিও তুলব না। শোধ নিব শোধ। একবার দুবার কল করার পরও ফোন রিসিভ হলো না। একটু পরই হোয়াটসঅ্যাপে টুক করে শব্দ এলো। চকিতে একটা মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেল। লজ্জা নাকি ক্ষোভে মুখ লাল হলো তা বুঝার উপায় নেই। সেদিন রাতে যে আমার সাথে বেহাগিরি করলে, আমার গা ছুঁয়ে দিলে, আমার বুকে নিজের হাত দিয়ে খামছে ধরেছিলে, আর থাক, তার জন্যে তো তোমাকে আমি কিছু বলিনি। আর না বারবার খচিয়ে লজ্জা দিচ্ছি। তবে ফোন ধরছ না কেন মায়েরা? মায়েরা বুঝতে পারছে তার গাল গরম হয়ে আসছে। এই শীতেও তার গাল জ্বলছে। ছি কি কথা! মানুষটা কি বেহাও? কিভাবে এসব লিখল? ছি মার্কা কথা তার ঠোঁটের আগায় আসল কি করে? মাথা ঝাঁকিয়ে নষ্টা চিন্তা বাদ দিল মায়েরা। ধরবে না। এখন ওই অসভ্য বেটার কল ধরাই যাবে না। আবার না বলে বসে সেই রাতে ফোঁস করে দম ছাড়ল মায়েরা। কল দিলেও ধরবে না। বলবে সে ফোনের পাশে ছিল না। ব্যাস। আবারও কল দিল। ভেতরটা কেমন ছলাৎ ছলাৎ করে উঠল মায়েরার। পরিচিত টোনটা তার বুকে ধকধকানি বাড়িয়ে দিচ্ছে। অস্বস্তি হচ্ছে মানুষটার কথা ভেবে। কল কেটে আবারও মেসেজ টোন এলো। তাকিয়ে দেখবে না করেও আর পারল না চঞ্চলতা দমিয়ে রাখতে। স্পষ্ট ভাষায় লেখা আছে, অথরিটি থেকে ছুটি পাচ্ছি না আপাতত। চট্টগ্রাম বন্দরে এখন ঝামেলাও আছে। ছুটিতে বাড়ি গিয়ে তোমার ছুয়ার প্রতিশোধ নিতে না পারলেও অন্য কিছু করতে পারবো। আম্মুকে কি বলতে হবে সিলেটের কথা বলে তুমি কোথায় কোথায় ঘুরে গেলে? কি হলো? আমি বরং আমার শাশুড়িকে সেটাই বলি। তাজ্জব বনে গেল মায়েরা। হতবাক কাটছে না তার। মানুষটা এত খারাপ? তাকে মায়ের হুমকি দেখায়? রাগে গোজগোজ করতে করতে এবার নিজেই ফোন দিল সে। 2বার রিং হবার পর কল রিসিভ করল। ভালোমন্দ জিজ্ঞাস না করেই শক্ত গলায় বলল, ভিডিও অন করো। মায়েরার রাগ কি হলো কে জানে। রাগ ভুলে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবে তাও ভুলে গেল। শুধু হতবাক হয়ে বসে রইল। ওপাশ থেকে আবারও ভেসে এলো, ভিডিও অন করতে বলেছি তোমায় মায়েরা। আমি মিসেস ফাহাদ ইহাম চৌধুরীকে দেখতে চাই। অদ্ভুত এক শিহরণ আচমকা ধাক্কা দিল মায়েরার বক্ষপিঞ্জরায়। হৃদয়ের স্পন্দন ক্রমাগত বেড়ে গেল ওই টুক কথার তাণ্ডবে। শরীরে বইল ঠান্ডা বাতাস। একটু আগের উষ্ণ বুঝি ঝাঁপিয়ে এবার বরফে জমে যাবে। লজ্জায় মাথা নুয়ে আনল সে। ঠোঁটে এক টুকরো হাসিও দেখা গেল। পরক্ষণে ধমকের সুরে আবার কানে এলো, মায়েরা অথরিটি আমার কথায় চলে না। চাইলেই আসতে পারবো না। তোত্তারামি না করে ভিডিও অন করো। নয়তো। একটু সময় নিল মায়েরা। নিজেকে উপর উপর একটু গুছিয়ে ভিডিও অন করল। স্ক্রিনে ইহামের কঠোর মুখটা দেখে মাথা নুয়ালো সে। ইহাম চুপচাপ কিছুক্ষণ দেখল। অধর আড়ালে প্রসারিত করেই শক্ত গলায় বলল, পরশু এক্সাম প্রিপারেশন কেমন? ফেলটুস মারবে না তো? মায়েরার চট করে তাকালো। নাক ফুলে উঠল রাগে। মানুষটা কি তার সাথে ভালো করে কথা বলতে পারে না? তার প্যান্টের ভেতর কি বিছুটি পাতা ঢুকিয়ে দেয় নাকি কেউ? মায়েরা মনে মনে ঠিকই করে নিল যতদিন এই লোক নিজ থেকে এসে তাকে না গলাবে ততদিন সে গলবেও না, ভালোভাবে কথাও বলবে না। তাতে যা হবার হবে। মায়েরা ব্যাকা গলায় জবাব দিল, ফেলটুস মারবো, আর সেই ফেলটুসের লাড্ডু গুলি আপনার মুখে চেপে ধরা হবে। বদ মানুষটা একটা। মুখে চেপে ধরার মতো আরও অনেক কিছুই আছে মায়েরা। যেমন সবটা তুমি নিজে। আমার আবার লাড্ডু পছন্দ নয়। একদম তরজাতা সুইট ফেভারিট।
তুমি চাইলে সেটা টেস্ট করাতে পারো। আমি সুইট নই যে টেস্ট কথাটা সম্পূর্ণ করতে পারল না মায়েরা। বিষয়টার মূল ধরতে পেরেই থমকে গেল তার ঠোঁট। কটমট করে তাকালো ইহামের দিকে। লোকটার শয়তানি হাসি দেখে তার আরো বিরক্ত লাগলো। কটকট করে বলল, আপনি কল দিয়েছেন কেন আমায়? মায়েরা পরশু এক্সাম ভালোভাবে সেটাই ফোকাস করো। পড়াশোনা বাদ দিয়ে আজেবাজে চিন্তায় সময় নষ্ট করছো তুমি। আপনাকে বলল আমি আজেবাজে চিন্তা করি? মনে হলো তুমি আমায় নিয়ে বেশ চিন্তিত। মায়েরা হাসপাস করে উঠল। কি জবাব দিবে ভাবতে লাগলো সে। আমতা আমতা করে বলল, আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে আপনার মতো আস্ত একটা বিপদ নিয়ে চিন্তা করব? পরশু কি এক্সাম? বাংলা প্রথম। ইংরেজি থেকে বাংলা কঠিন একটা সাবজেক্ট জানো তো? ঠিক তোমার মতো। সহজ সরল লাগলেও বুঝতে গিয়ে দেখো জটিল। আমি জটিল? এটাই বলছেন আপনি? তুমি সুইট। আমার কিন্তু সুইট ফেভারিট। আমার পড়া আছে। আপনার অসভ্য মার্কা কথা শোনার জন্যে আমি হায় হুতাশ করে বসে নেই। ওপাশ থেকে এবার ইহামের শান্ত গলা শোনা গেল। মায়েরা শিফুকে বান্দরবন যাওয়ার জন্যে তুমি রাজি করিয়েছিলে তাই না? থমকে গেল মায়েরা। কি জবাব দিবে বুঝল না। ভালোভাবে তাকিয়ে দেখল ইহামকে। মানুষটার শান্ত সহজ রূপটা কেমন ভড়কানোর মতো। ভীত হৃদয় ত্রাসে কথা বলল গুনগুন করে। জবাব দাও মায়েরা। মায়েরা মুখ কালো করে মাথা নুয়ে নিল। তা দেখে ফিচেল হাসল ইহাম। আবারও ধীর কণ্ঠে শুধালো, সেটা তুহিনের কথাতেই তাই তো? সংকুচিত মুখে তাকালো মায়েরা। সব উড়ে গিয়ে এবার খানিক ভয় হলো তার। মানুষটা এমন করে হাসছে কেন? সে মার কাছ থেকে শুনেছে ভাইয়ের বক্তব্য। বুঝেছেও ভাইয়ের পছন্দ। কিন্তু নিজের জন্যে শিফুকে জোর করে রাজি করানোটা তার ঠিক হয়নি। এই মানুষটা নিজের নীরব শান্ত হাসিতে যেন সেটাই বুঝাতে চাইছে। বিয়ে কি একদিনের ব্যাপার? তাকাও আমার দিকে মায়েরা। আস্তে ধীরে মায়েরা চোখ তুলে তাকালো। করুণ মুখ তার। ইহাম আবারও শান্ত গলাতেই বলল, বিয়েটা কি মনে হয় আমাদের মতো সবার কাছে এমন? বিয়েটা দুইটা ছেলেমেয়ের দুইটা পরিবারের সারা জীবনের একটা বন্ধন। একজনের থেকে আরেকজনের এইজ গ্যাপ বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমার এখনো 18 হয়নি আর আমার 28, বুঝেছে ব্যবধানটা? পরিস্থিতিটা দেখছো আমাদের দুজনের? সেখানে তুহিন অলরেডি 25, শিফু এখনো 16 এর গণ্ডিতে। 9 বছরের ব্যবধান। সেখানে তুহিন কিভাবে এসব কথা বলতে পারে? আর মাথা মোটা তুমি কি করলে? ভাইয়ের কথায় রাজি হয়ে গেলে গবেটের মতো? শেষের দুইটা বাক্য চাপা ধমকের সুরে বলে উঠল ইহাম। শত শত মাইল দূর থেকেই সেই ধমকে কেঁপে উঠল মায়েরা। আধো আধো চোখে তাকিয়ে দেখতে পেল ইহামের লাল লাল চোখ। তা দেখেই আতঙ্ক বাড়ল মেয়েটার। চোখ গুলি তরাসে ডুবু ডুবু। তুমি কেন ওকে রাজি করাতে গেলে? তুহিন বলবে তুমি সেটা করবে? এত বাধ্য মেয়ে তো তুমি নও। শান্তভাবে বলছি মায়েরা, জবাব দাও। মায়েরা একটু সময় নেয়। কাপা কাপা গলায় জানায়, ভাইয়া বলেছিল শিফুকে নিয়ে গেলে আমাকে নিয়ে যাবে। তা তাই। তাই তুমিও গোবর মাথা নিয়ে সেটাই করলে স্টুপিড? নিয়ে যেত না না আসতে। এখানে আসার এত তোড়জোড় করছিলে কেন তুমি? শিফুকে কেন টানতে গেলে তুমি? ইহামের চিৎকারে মায়েরার চোখ দিয়ে এবার পানি গড়িয়ে পড়ল। কম্পিত ঠোঁট লাল হলো। থেমে থেমে জবাব দিল, ভাইয়া শিফুকে জাস্ট শাট আপ ননসেন্স। তুমি বাচ্চা না মায়েরা। বিবেক বুদ্ধি যে নেই তেমনটাও না। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা দেখছো? 3 মাসের উপরে চলে কেউ কাউকে বুঝেছি এখনো? মিনিমাম ভালো করে কথাটা পর্যন্ত হয় না। তুমি তোমার মতো ভাবো আর আমার ভাবনাটা আমার মতো। ফলশ্রুততে সম্পর্কটা কোথায়? সব দেখেও কি করে করতে পারলে? মায়েরা শিফু এখনো ছোট। তুমি কি গাধা নাকি? ভাইয়া শিফুকে পছন্দ করে তাই তাদের সম্পর্কটাও ভালো হবে। কিন্তু আপনি তো আমায় পছন্দ করেন না। আপনি পছন্দ করেন অন্য শাড়ি পরা মেয়েকে, তাই আমাদের সম্পর্কটাও জায়গার দূরত্বের চেয়ে আরও বহুগুণ বেশি। মায়েরা খুব করে বলতে মন চাইছিল কথাগুলি। কিন্তু পারছে না। মানুষটার ধমক কথা বলার ধরন তার গলা কাঁপিয়ে দিচ্ছে। নীরবে টুপোটুপ করে কাঁদছে মেয়েটা। ল্যাপটপের স্ক্রিনে মায়েরার দিকে ভালো করে তাকালো। প্রতিটি বিন্দুর দিকে নজর দিল সে। লাল চোখ, নাক কাপা ঠোঁট সব দেখল। তার ওই কন্দনরত অবস্থা হঠাৎ বিগড়ে দিল ইহামকে। শান্ত করতে চেয়েও পারল না। মেজাজ খুব খারাপ লাগছে তার। চেঁচিয়ে বলে উঠল, একদম আমার সামনে কাঁদবে না। কাঁদতে হলে আড়ালে কাঁদো। স্কিনের সামনে গাধার মতো কাঁদছো কেন ইডিয়ট? তোমায় কেউ খেয়ে ফেলেছে? মাথা মোটা গর্দভ একটা। এক্সামগুলি ভালো করে দেওয়া চাই। রেজাল্ট খারাপ হলে এসে একদম মেরে ফেলবো ড্যামিট। ক্যাম্পে গার্ডেনের দিকটায় ইহাম চুপচাপ নীরবে দাঁড়িয়ে আছে। হাত দুটি খুব শক্তভাবে মুষ্টিবদ্ধ করে পেছনে ঠেকিয়ে রাখা হয়েছে। বুক ফুলিয়ে টানটান সিনা নিয়ে দম্ভের সাথে দাঁড়িয়ে আছে আনমনেই। গোধূলির আভার চারদিকে নিজস্ব কিরণে মনোহর করে ফুটিয়ে তুলছে বসুমতীকে। ব্যক্তিজীবনকে খুব একটা প্রাধান্য সে কোনো কালেই দেয়নি।
চাকরির আগের সময়টায় পড়ালেখা আর ক্যারিয়ার নিয়ে কাটিয়েছে। নিজের পছন্দ মতো এত ভালো একটা পদে চাকরি পাবার পর থেকে নিজের সবটা উজাড় করে দিয়েছে কেবল নিজের দায়িত্বে। খুব নিয়মকানুনে চলা ওই শক্ত মানুষটাও যেমন এখন কোনো কারণে হাঁপিয়ে যায়। যেন কোনো একটা কিন্তুতে এসেই সর্বস্বটা থমকে যায় তার। বুকটা আজকাল তার ভার লাগছে। ভেতরটা কেমন ফাঁপা ফাঁপা লাগে বড্ড বেশি। তার এই অবস্থার মূল কেন্দ্রবিন্দু যে কোথায় এসে ঠেকেছে তার হদিসও আছে তার কাছে। এই পর্যায়ে এসে মন বারবার বলে এখন একটু নিজেকে সময় দেওয়া প্রয়োজন। একান্ত ব্যক্তিগত কিছু সময় তার বেশ অত্যাবশ্যকীয় হয়ে ঠেকেছে। আর যাই হোক, এই ফাঁপা অস্থির ভাবটা কাটিয়ে শান্তি স্থাপনের জন্য হলেও আবশ্যক মায়রা নামক অস্থিরতাটাকে এবার লাগাম টানা প্রয়োজন। সম্পর্কটার স্রোতটা কোন দিক দিয়ে বেগতিক হারে বয়ে যাচ্ছে তা বেশ অনুধাবন করতে সক্ষম সে। শুধু ওই বোকা মাথা মোটা মেয়েটাই নিজের ঘাড়ত্তারামি আর বাচ্চামিতে আটকে আছে। 4 মাস 10 দিনের কাছাকাছি চলে তাদের বিয়ের। তবুও কোনো কিছুই ঠিক নেই তাদের মাঝে। যত যাই হোক, এবার সরাসরি বসে হলেও একটা পর্যায়ে যাওয়া খুব প্রয়োজন। বিয়ে কি আর বউয়ের সাথে শুধু ঝগড়া আর তার তোত্তারামি সহ্য করবে বলে করেছে নাকি? বউয়ের বয়সের অপেক্ষা করতে করতে কি বুড়ো বয়সে আদর সোহাগ পাবে তার? ভাবনার ছেদন ঘটে ইব্রাহিমের ডাকে। হঠাৎ নিরিবিলি পরিবেশটা ঝনঝন করে উঠে। ক্যাপ্টেন কর্নেল সিহাবুদ্দিন স্যার আপনার অপেক্ষা করছে। জরুরি বিষয়ে ডেকে পাঠিয়েছেন উনি। কপাল কুঁচকেই তাকালো ইহাম। চকিতেই বিড়বিড় করল, জরুরি তলব? আবার দায়িত্ব চাপিয়ে দিবে নাকি স্যার? ওদিকে বউয়ের রোগে আমি আধমরা হয়ে যাচ্ছি। এবারও কি যাওয়া হবে না নাকি? এ জীবনে মনে হয় না আমার বাচ্চা বউয়ের সোহাগ পাওয়া হবে। কাজ আর দায়িত্বের ঘাড়ে চড়তে চড়তে কবর অপেক্ষা করবে গো মাবুদ। মায়েরা একটু স্বস্তি বোধ করছে। কালকেই টেস্ট এক্সাম শেষ হয়েছে। এবার যেন একটু হলেও দম নিতে পারছে। পরীক্ষা আসলেই মনে হয় কেউ তার গলায় ছুরি ঢেবে ধরছে। দমটা সবসময় আটকে থাকে। অতঃপর পরীক্ষা শেষের কয়েকটা দিন যেন আকাশ বাতাস এক হয়ে যায়। যদিও এমন মরম্র করে কখনোই বইয়ের সামনে বসে থাকে না সে। কেবল ওই জাদ্রেলটার কথার রেশে জিদ ধরেই পড়াতে বসেছিল। যদিও একদিক থেকে তার খুব ভালোই হয়েছে। পরীক্ষাগুলি খুবই ভালো হয়েছে। তাই মনটাও ফুরফুরা। মাকে খুব করে রাজি করিয়ে নিয়েছে আজই ফুপির বাসা থেকে 4-5 দিন থেকে আসবে। সেই জন্যেই রেডি হচ্ছে সে। 3 মাস পর আবার ফাইনাল এক্সাম। এখন কয়দিন একটু রিল্যাক্স না থাকলে ব্রেইন আউট হয়ে সে মারাই যাবে। তাছাড়া মিথিলা আপুর সাথেও একটু জমপেশ কথা বলা যাবে। ওই বদ মানুষটা নিয়ে একটু আলোচনা করা যাবে। সেদিন জবরিলের মতো যে ধমকিয়েছে তারপর আর কথা তেমন কথা হয়নি। পরীক্ষার দিন মেসেজ করেছিল, এক্সামটা মন দিয়ে দিও মায়েরা। বেস্ট অফ লাক। নিকুচি করেছে তোর বেস্ট অফ লাকের। গুলি মারি তোর লাকের। আমার সাথে রাক্ষসের মতো করে আবার শুভকামনা জানানো হয়। ছেদরের হাড্ডি ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স। বকতে বকতে সে আর রিপ্লে করেনি। অনবদ্য বাতাসে বেসামাল ভাবে উঠছে মায়রার উন্মুক্ত চুল। গাড়িও চলছে আপন গতিতে। গটগট করে কয়েকটা পিক তুলে ডেতে দিল। আজ আসলেই অনেকদিন বাদে তার মনটা ভালো। অনেকদিন পর মিথিলা আপুর সাথে দেখা হবে। বাবাও বলে দিয়েছেন 2 থেকে 3 দিনের উপরে সে যেন না থাকে। বাবা দিয়ে আসতে চাইলেও সে রাজি হয়নি। অনেক আবদার করে একা আসতে পেরেছে। আজ কেবলই মুক্ত পাখির মতো উড়তে মন চাইছে। তো ক্যাপ্টেন সাহেব, এই খবর আমার তনা শুনলে কি করব, কি করে ঝড় সামাল দিব সেটাই আগে বলো। তারপর না হয় দাওয়াত না পাবার জন্যে চিন্তা করব তোমায় কি শাস্তি দেবার আছে। ইহাম মাথা নত করে চমৎকার করে হাসল। কর্নেল সিহাবুদ্দিন মন্ত্রমুগ্ধ হয়ে ছেলেটার হাসি দেখল। এই নম্রভদ্র স্বল্পভাষী ছেলেটাকে উনার ভীষণ পছন্দ। মেয়ে তনা যেমন ইহামকে পছন্দ করে তিনিও ঠিকই করে রেখেছিলেন প্রস্তাব দিবেন তার কাছে। কিন্তু ভাগ্য এর আগেই নিজের পথ বেছে নিয়েছে। ঈশস আর একটু আগেই করার দরকার ছিল। এখন বুঝি মনে মনে তিনি বড্ড আফসোসই করছেন। প্রথমত আপনার মেয়েকে স্যার আমার চেয়ে আপনিই ভালো বুঝবেন কি করে তাকে সামলানো যায়। আর দ্বিতীয়ত বিয়েটা তাড়াহুড়োয় হয়ে গিয়েছে। তাই দাওয়াত কাউকে দেওয়া হয়নি। অনুষ্ঠান হলে নিশ্চয় পাবেন। এর শাস্তি কি হতে পারে ধারণা আছে তোমার? এই সামান্য কারণে কোনো শাস্তি হতে পারে এই রকম কোনো নিয়ম কিন্তু নেই স্যার। হা হা হা, তোমার সাথে কি আর পারা যায় ক্যাপ্টেন? তা আমাদের ট্রিট রেডি করো। স্যার আমাকে ফকির করতে চাইছেন বুঝতে পারছি। এই শাস্তিই মঞ্জুর তবে? গড ব্লেস ইউ ফাহাদ ইহাম চৌধুরী। বিবাহিত জীবন সুখের মধুময় হোক। দোয়া করি আমার মতো তিক্ত স্বাদ যেন তোমাকে সহ্য করতে নয় হয়। জীবনটা তেনা তেনা বানিয়ে ফেলল মহিলাটা। আর আমারটা ধ্বংস করে ফেলছে ওই ঘাড়ত্তারা মেয়েটা। তেনাত্তানা না ভস্ম হওয়াটাই বুঝি বাকি। চিন্তা করবেন না স্যার, সেটাও মনে হয় করে ছাড়বে ওই বেয়াদব মেয়েটা। আমাদের বিবাহিত জীবনটাই বেদনার তিক্ততার। হায়। বিড়বিড়িয়ে মাথা কাত করে ইহাম কথাটা বলে আবারও তাকালো কর্নেলের দিকে।
অতঃপর মেকি হেসে গুরুত্বপূর্ণ আলাপে মনোনিবেশ করল। রাত তখন 10টা। ইহাম নিজের কেবিনে বসে আছে। ক্লান্ত দেখাচ্ছে তার চোখ মুখ। চেয়ারে গা এলিয়ে দিলে ঠোঁট গোল করে দম ছাড়ল। খানিকটা সময় পর ফোনটা নিয়ে ডাটা অন করল। ফেসবুকে ঢুকতেই মায়রার স্টোরিটা সবার আগে চোখে পড়ল। কারণ প্রতিদিনই সে খেয়ালে রাখে মায়রার ফেসবুকে আইডিতে। ঘুমানোর আগে এটা যেন তার চাকরির মতোই একটা গুরুত্বপূর্ণ কাজ। মেয়েটা কি কোথাও ঘুরতে গিয়েছে? এমনই তো দেখা যাচ্ছে। কি আশ্চর্য, টেস্ট শেষ করে কি কেউ ঘুরতে যায়? 3 মাস পরেই ফাইনাল এক্সাম, আর এই মেয়ে কিনা গায়ে হাওয়া লাগাচ্ছে। কপালের সরু ভাঁজ আরও তীব্র হলো তার। মেয়েটাকে অফলাইনে দেখে ফোনেই কল দিল দ্রুত। একবার রিং হয়ে কেটে যাবার পর আবারও কল দিল। মায়েরা তখন মিথিলার সাথে শুয়ে শুয়ে মুভি দেখছে আর চানাচুর চিবাচ্ছে। স্ক্রিনে তখন সানাম তেরি কাসাম মুভির দুর্দান্ত সিন। ঈশস ছেলেটা মেয়েটাকে নিজের সবটা উজাড় করে ভালোবাসল। নিঃস্বার্থ ভালোবেসে নিজের ভালোবাসাকেই কেমন আরেকজনের কাছে তুলেও দিতে পারছে এক বুক নীরব যাতনা নিয়ে। ঈশস এভাবেও ভালোবাসা যায়? মায়েরার বুকটা কেমন দুরুদুরু করছে। ছেলেটার মুখের ইমোশনাল ভঙ্গিটা যেন একদম বলার মতো না। ঈশস কতটা নিখুঁত এক্সপ্রেশন, যেন জীবন্ত। মায়েরা পুরো মুভিটা যেন ছেলেটার ওই মুখের আদলের দিকেই মায়ামা চোখে তাকিয়ে আছে। ঈশস ভালোবাসার অনুভূতিটা কেমন অন্যরকম। এক কাঙ্ক্ষিত মানুষের কথা মনে এসে তার হৃদয়ের অস্থির দোলাচল ক্রমাগত ভারী করেছে। ধকধক করে উঠানামা করছে সেটা। আচমকা ফোনে কল আসায় বড্ড বিরক্ত হলো সে। পাশ ফিরে নিজের ফোনের দিকে তাকিয়ে ইহামের নাম্বারটা দেখেই আঁতকে উঠল। এই বেটা এখন কল দিয়েছে কেন তাকে? একটু নড়েচড়ে উঠে বসল সে। মিথিলা আপুর দিকে তাকিয়ে দেখল সে গভীর ধ্যানে আছে মুভির দিকে তাকিয়ে। আস্তে আস্তে করে উঠে গেল সে। ব্যালকনির দিকে ত্রাস গতিতে এগুলো। আবারও পিছন ফিরে মিথিলা আপুকে পরখ করে কল রিসিভ করল। এই মেয়ে টেস্ট এক্সাম দিয়েই কি পড়ালেখা আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছ? 3 মাস পর যে ফাইনাল এক্সাম সেটা কি ভুলে গিয়েছ বেয়াদব? ভেতরের সব অনুভূতি গুলি ভোতা হয়ে গেল মায়রার। মেজাজটাও খিটখিট করে উঠল। এই লোকের মুখে কি একটুও ভালো কথা নেই? মুখে মিষ্টি লাগিয়ে কি কথা বলতে শিখেনি সে? ওই বের্স মুখের কথা তার পিণ্ড জ্বালিয়ে দেয়। কটকট করে জবাব দিল, আমি আকাশে বাতাসে উড়ি বা বাঁচি মরি তাতে আপনার কি? আপনি এত কৈফিয়ত চাইছেন কেন? ঠিকভাবে কথা বলো বেয়াদব। আপনি নিজে ঠিকভাবে কথা বলতে জানেন? আমাকে যে বলছেন? যেটা নিজে পারেন না সেটা অন্যকে বলেন কি করে উদ্ভট পুরুষ মানুষ। কিছু বলতে গিয়েও ইহাম দম নিল। নিঃশ্বাস ছাড়ল শব্দ তুলে। মনস্তাত্ত্বিক বিষয়গুলি আজকাল তাকে আরও রগজটা খিটখিটে বানিয়ে দিচ্ছে। যেটা একদম সমীচীন নয়। সবটা বুঝেও যেন লাগামহীন চলছে তা। অতঃপর শান্ত স্বরেই বলল, ভয় পাও না আমায়? ওই শীতল স্থবির কণ্ঠ শিউরে তুলল মায়রাকে। চোখের পাতা গুলিও বুঝি কেঁপে উঠল। ঢোক গিলে সাহস সঞ্চয় করেই কেবল উত্তর দিল, ভয় পেতে যাব কোন? বাঘ বা ভাল্লুক তো নন যে খেয়ে ফেলবেন। প্রশ্ন যদি উঠে তোমাকে খাওয়ার, তবে আমি বাঘ বা ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর আর হিংস্র। তখন সামলে নিতে পারবে তো মাথা মোটা? পুরো তাজ্জব বনে গিয়েছে মায়রা। থমকে গিয়েছে তার বাকশক্তি। কানের পাশ দিয়ে যেন বোতলার ভো ভো শব্দ আসছে। চারপাশ সব স্থির নিস্তেজ নিষ্প্রাণ। শুধু বুকের গহীন থেকে দিকদিক শব্দ আসছে কেবল। কি বলল এই লোকটা? এসব কোন ধরনের বেহায়াগিরি কথা? নিলজ্জ ছিমার্কা কথা বলতে লোকটার কি বাধল না একটুও? কান দিয়ে যেন তার ধোয়া বের হচ্ছে। চোখগুলিও রসগোল্লা হয়ে গিয়েছে। ওপাশ থেকে হিম শীতল গলা আসল। ওই গবেট? কথা বলা বন্ধ হয়ে গিয়েছে নাকি? মায়েরা কোনো জবাব দিতে পারল না। গলা দিয়ে তার রা বের হচ্ছে না। ভেতরে এত বিক্ষোভ শুরু হয়েছে কেন? ওই সব কথায়? লোকটা বেহাপূর্ণ কিভাবে হয়? এত বেহা মার্কা কথা বলছেন কোন অসভ্য পুরুষ? অসভ্যতা কাকে বলে তুমি জানো মায়েরা? মানুষটার অমন শান্ত শীতল অপ্রত্যাশিত কথা কেমন অস্থির করে তুলছে তাকে। পরপর চোখের পাতা ঝাপটাল। আবার নাম্বার চেক দিয়ে নিল সে। এটা ওই কঠিন পাষাণ মানুষটাই তো। এভাবে কথা বলছে কেন তবে? কি বলছেন আপনি? আই আক্সড ইউ হোয়াট ইজ আ অসভ্যতা। মায়েরা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। ভেতরটা আরও বেশি অস্থির লাগছে। গলা দিয়ে কথা আটকে আসলো। পৃথিবীর কোনো শুদ্ধ পুরুষই বউয়ের কাছে সভ্য হতে পারে না। এটা আদিম যুগ থেকে পৃথিবীর অন্ত পর্যন্তই হয়ে আসবে। মাই দেয়ার মাথা মোটা ওয়াইফ। আপনি? হ্যাঁ আমি মায়েরা। এতদিন বিশুদ্ধ সভ্য পুরুষ ছিলাম। তবে আর পারছি না বুঝলে। এবার আমার খুব অসভ্য হতে মন চাইছে। এই পৃথিবীতে প্রতিটি পুরুষ একমাত্র তার বউয়ের কাছে অসভ্য আর নিলজ্জ হয়। তাই ভাবছি এবার সভ্যতাকে বিসর্জন দিতে হবে তোমার কাছে। মনটা আমার হাকুবাকু করছে একটু অসভ্যতা করতে। তুমি তৈরি তো আমার বেয়াদব বউ? মানুষের পরিবর্তন এত ভয়ঙ্কর হয়? এখন তো মনে হচ্ছে আগের রুক্ষ শুষ্ক পুরুষটাই ভালো ছিল।
এই স্বভাব ছাড়া বেহা মানুষটাকে ঠিক হজম করতে পারছে না সে। শুকনো ঢোক গিলল মায়েরা। কি বলবে তাই খুঁজার চেষ্টা করল। এই বেহা মার্কা কথা কি করে বলছেন আপনি? লজ্জা লাগছে না আপনার? ওমা, লজ্জা নারীর ভূষণ। ওটা ছেলেদের আশেপাশেও থাকে না। আর যদি হয় স্বামী, তবে তার ছিটেফোঁটা 100 মাইলের ধারেকাছেও পাবে না ডেয়ার। এই আপনি অন্য কারো নাম্বার মনে করে আমায় কল দিয়েছেন, তাই না? নয়তো আপনার মতো রসকশীন মানুষ এত বেহায়াপূর্ণ কথা কিভাবে বলে? মোটেও নয়। ছাড় দিতে দিতে স্বামীকে তুমি কুস্বামী বানিয়ে ফেলছো দেখছি। না জানি কি ভাবো আমায়। এবার আর ছাড়া যায় না। খপ করে বিড়ালের বাচ্চার মতো ঘাড়ে ধরবো আর বিড়াল মারব। বুঝলে? মায়েরা হতবাকের মতো তাকিয়ে রইল। বুঝল না ইহাম কোনো নেশা টেশা করেছে কিনা। আজ কথার ধাত এমন কেন? কি বলবে কি প্রশ্ন করবে তার হদিস পেল না বোকা মেয়েটা। কেবল স্তব্ধ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে সরল আওয়াজ ভাসল। কোথায় গিয়েছ? মেয়েটা মনে হয় আপন মনে কিছু ভাবছে। তাই কথাটা শুনলেও সঙ্গে সঙ্গে জবাব দিতে পারল না। সন্নিগ্ধ চিন্তায় দোদুল্যমান তার হৃদয়। ননসেন্স, তোমায় জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছ? আপনায় কেন বলতে যাব আমি? আমায় এত প্রশ্ন করবেন না আপনি। এখন থেকে বলতে হবে। কে হন? এত কৈফিয়ত দেওয়ার মতো কেউ নন আপনি। বুঝলাম, এবার ঘাওড়া মাছকে ছাই দিয়ে বেশ শক্ত করেই ধরতে হবে। তার বিনাশ হবে আমার হাতেই। দেখুন, আপনার বেফাস কথা আমার ভালো লাগছে না, ফোন রাখুন অসভ্য পুরুষ। আমায় একটু সময় দাও মায়েরা, অসভ্যতা কি সেটা তোমায় অস্থিমজ্জায় হাতে কলমে শিখিয়ে দিব আমি। শুধু একটু ছুটির অপেক্ষা। মায়েরা আর সইতে পারল না। গট করে কল কাটল। কি সাংঘাতিক ব্যাপার! পরিবর্তন ভয়ঙ্কর কেন? এই যে এখন তার বুক দুরুদুরু করছে। নিঃশ্বাস আটকে আসছে। ওই চাপা কষ্টের চেয়ে আরো দ্বিগুণ বেশি তার পীড়া হচ্ছে বুকের ভেতর। সকাল সকাল মায়েরার ফুপু ভাতিজির জন্যে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজি আর কষা খাসির গোশত রান্না করেছে। বেলা তখন 11টার উপরে। মায়েরা ওয়াশরুম থেকে আসার সাথে সাথে তার ফুপি আন্তারা বেগম হাত টেনে ধরেন তার। বিছানায় বসিয়ে বলেন, আমার আম্মা, আগে এইটুক খাইয়া নে। বল ফুপির রান্না কেমন হইছে। ফুপি, টাওয়ালটা তো রাখতে দাও। ওটা আমার কাছে দে। আমি মেলে দিব। তুই আগে খেতে বস। দেখ তোর পছন্দের খাবার। মায়েরা খুশিতে গদগদ। বিছানার উপরেই মিথিলা আর সে খেতে বসেছে। মায়েরার খাওয়ার তৃপ্তি ভাব দেখে তিনি আহ্লাদি গলায় বললেন, আম্মা, জলপাই এর আচার আর বোম্বে মরিচের আচার আছে। আনবো? মায়েরার ইঙ্গিত পেয়ে তিনি দ্রুত বড় বড় কাচের 2 বোয়াম এনে রাখলেন মেয়েদের সামনে। অতএব মায়েরার গা বুলাতে বুলাতে বললেন, আম্মা রে, তোর পছন্দের ইলিশ মাছ রান্না করছি। তুই খা, আমি রান্নাঘরে গেলাম। কিছু লাগলে মিথিলাকে বলবি। তুমি যাও তো আম্মা রান্নাঘরে। আমরা ছোট্টা যে আমাদের হাতে তুলে দিতে হবে। তুমি চিন্তা করো না, যাও। খাওয়ার ফাঁকে মায়েরা ধীর কণ্ঠে সব বলে দিল মিথিলাকে। সব শুনে সে কড়া গলাতেই জবাব দিল, এই বোকা মেয়ে, আমি তোকে এত বারবারই করতে বলেছিলাম। তোকে এত তাড়াতাড়ি গলে যেতে বারণ করেছিলাম, কিন্তু জোরটাও তো খাটাতে বলেছিলাম। সেটা তো করিসনি। তোর কথাতে কিন্তু মনে হয়েছে একটুও বেশিই করে ফেলেছিস। শুধু মুখ ফিরিয়ে নিলেই হয় না। কখনো কখনো একটু নরম হলেও পুরুষ মানুষ বরফের মতো গলে যায়। তুই তো উনার সাথে যেচে কখনো ভালো করে কথাও বলিসনি। সব সময় ঘাড়ত্তারামি আর একটু বেয়াদব করেছিস। তবে এত ছোট তো তুই নস যে আমার অক্ষরে অক্ষরে কথা মানবি নিজের একটু বিবেক মাথা না খাটিয়ে। তুমিই তো বলেছ তাদের ছেড়ে দেওয়ার কথা বললে একদম কাবু হয়ে যায়। কিছুদিন পাত্তা না দিলেই ঠিক হয়ে যাবে। মিথিলা কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, তোকে ছেড়ে দেওয়ার কথা বলতে বললাম কখন? ওই যে বলেছিলে রিফাত ভাইয়াকে ব্রেকআপের কথা বললেই উনি সব কিছুতে কাবু হয়ে যায়। তার মানে তুই সেই কথাগুলি নিজের মনে করে গেঁথে নিয়েছিস? ওরে গু খাওয়া মাইয়া, রিফাত আর ইহাম কি এক? ও আমার বয়ফ্রেন্ড আর ইহাম ভাই তোর হাজবেন্ড। রিফাতকে চাইলেই আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু তুই পারবি? সব এত সহজ? আমি তোকে এভাবে বলেছি? বা ছাড়বার কথাই কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম কিছুদিন একটু কথা না শুনতে পাত্তা না দিতে। তাই বলে এতদিন আর এত কিছু? মায়েরা কেঁদে ফেলল। নাক টেনে বলল, তো আমি কি এত কিছু জানি? এর আগে আমি কোনো রিলেশন এগিয়েছি? তুমি যা বলেছ তাই যে মেনে উনার সাথে এমন করেছি সেটাও কিন্তু নয় আপু। উনি আমার সাথে এমন ভালো ব্যবহারই করেনি যে আমি গলে যাব। উল্টে গবেট বেয়াদব মাথা মোটা যা তা বলে। তখন রাগ কার না হয়? উনি কি একটু ভালো করে কথা বলতে পারে না? দেখ মায়েরা, সব পুরুষ এক না। সবার মেন্টালিটিও এক নয়। তুই তোর মেন্টালিটি নিয়ে থাকিস আর উনি উনারটা। এই কারণেই হয়তো তোদের সম্পর্কটা এক জায়গায় থেমে আছে। সম্পর্ক ঠিক রাখতে অনেক সময় অনেক পদক্ষেপ নিতে হয়। কিন্তু তা বলে এই নয় যে সেই একই রেশ ধরে দিনের পর দিন চলতে হবে। এবার অন্তত সম্পর্কটা একটু উন্নতি কর।
এখন তো মনে হচ্ছে সেদিন আমি ওই কথাগুলি না বললেই ভালো করতাম। আমার ওই কথাগুলিই মনে হয় তোকে আরো বেশি খেপিয়ে দিয়েছে। তুমি বারবার একই কথা বলছো আপু। আমি একা কিভাবে সম্পর্কটা ঠিক করব? এখন সব দোষ আমার হয়ে গেল? আর ওই রুক্ষ লোকটা? রস নাই কষ নাই তার? দেখ মায়েরা, একটু বুঝবান হয়ে চিন্তা কর। তুই মনে করছিস উনার দোষ কারণ তুই উনাকে যেভাবে চাস উনি সেরকম নয়। এমন তো হতে পারে উনার ক্ষেত্রেও একই থিওরি কাজ করছে। তাই সম্পর্কটা একদম উন্নতির দিকেও ধাবিত হচ্ছে না। যাই হোক, অনেক হয়েছে। আমার যতটুক মনে হয় উনি হয়তো সেদিকে একটু এগুচ্ছে। এবার তোর দায়িত্ব উনাকে একটু হেল্প করা। তোকেও এক পা বাড়াতে হবে। মায়েরা মাথা নিচু করে সবটা শুনল। মনে মনে কি ভাবল তা মিথিলা ধরতে পারল না। সে আবার ভালো করে মায়েরাকে দেখে নরম সুরে বলল, অনেক করেছিস, পাত্তাও দিসনি বা অন্য কিছু। এবার একটু শিথিল হো প্লিজ। এটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের রিলেশনশিপ নয়। স্বামী স্ত্রীর একটা বন্ধন। এটা চাইলেই এত সহজে ভাঙ্গা যায় বল? আর রিফাতের কথা যে বলছিস সেটা এখন আর নেই। 3 দিন হয় ওর সাথে ব্রেকআপ হয়েছে। মায়েরা চরম পর্যায়ে হা করে তাকালো মিথিলার দিকে। তার মুখ তখন স্বাভাবিক, যেন খুব বেশি ক্ষতি হয়নি তার। কিরে, তোদের খাওয়া শেষ হয় না? আন্তারা বেগম হন্তদন্ত হয়ে রুমে আসছেন। মিথিলা ফিসফিস করে বলল, আম্মু কিন্তু এসব জানে না, যদি এই বিষয়ে কিছু বলিস তবে তোর পিঠে ইট গাথব। রাতের হিমেল বাতাস গায়ে কাটা দিচ্ছে। শরীরের সব লোমকূপ দণ্ডায়মান। তবুও মায়েরা খুব করে কিছু চিন্তায় মশগুল। মিথিলা আপুর কথাও বেশ ভাবাচ্ছে তার ছোট্ট কোমল হৃদয়। সেই ভাবনা আরও জোরালো হচ্ছে ক্রমে ক্রমে। গায়ে হিম বাতায়নে শীতল হবার সাথে সাথে অনেক নতুন অনুভূতিও ডালাপালা ছেড়ে প্রকাণ্ড আকার ধারণ করছে। মায়েরা আনমনে থেকেই নিজের ফোন বের করল। শান্ত শীতল মনটা নিয়ে কল দেবার পরিকল্পনাও করল। লোকটার সাথে ধীরস্থিরে একটু কথা বলার উদ্দেশ্য তার। একটু নরম গলায় কথা বলে না হয় দেখুক। লজ্জা সংশয় নিয়েই ধীর করল মন। আগে ফেসবুকে ঢুকে চেক করতে নিল মানুষটা লাইনে আছে কিনা। কারণ চাইলেও বা অফলাইনে থাকলেও ফোন করতে পারবে না। নিজের ফোনে টাকা বা মিনিট কোনোটাই নেই। অগত্যা ফেসবুকে ঢুকতেই অনাকাঙ্ক্ষিত একটা ছবি পড়ল তার চোখের সামনে। জলজল করা দুটি মানবীর অবয়ব তার চোখগুলিকে জ্বালিয়ে দিল। অপ্রত্যাশিত দৃশ্যটা বুকটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। হৃদয়ের বেসামাল উচাটন নিঃশ্বাস অবরোধ করছে। চিকচিক করা পানি ভর্তি চোখগুলি দিয়ে ঝাপসা হয়ে আসছে ফোনের স্ক্রিনের দুটি মানুষের দিকে। এই কি সেই পছন্দের নারী? বুকটা প্রচণ্ড ভার লাগলো মায়েরার। দমটা গলায় আটকে গেল বুঝি। টপ টপ করে অনাদরে কয়েক ফোঁটা নোনা দানাও গড়িয়ে পড়ল কপল বেয়ে। নাগাতার ইহাম কল দিয়েই যাচ্ছে মায়েরার ফোনে। মেয়েটা বিরক্ত মুখে চোখের পানি নির্গত করতে করতে নির্লিপ্ততা ভঙ্গিতেই ফোনের দিকে তাকিয়ে আছে। একবার দুবার রিং হয়ে হয়ে কেটে যাবার পর আবারও কল আসছে। কিন্তু মেয়েটা না ফোন কেটে দিচ্ছে আর না ধরছে। এক নজরে অবহেলায় বিছানার উপর পড়ে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে নাক টানছে। টপ টপ করে পড়া পানিতে গাল ভিজে একাকার তার। গায়ের ওড়নাটাও অনেকখানি ভিজে উঠেছে। ইহাম আবারও কল দিয়েছে। মায়েরা নাক টেনে চোখের পানি মুছল। পাশ থেকে মিথিলা এবার নির্বতাকে মারিয়ে শান্ত গলায় বলল, কি হচ্ছে মায়েরা? বাচ্চামি না করে কলটা ধর। তাহলেই তো ক্লিয়ার হয়ে যায়। না ধরবো না কল। ওই অসভ্য চরিত্রহীন লোকটার কল আমি কিছুতেই ধরব না। হি যা চিটার। ফোন করতে করতে মরে যাক সে। এটা কি ঠিক বল? আর তুই যেটা করলি সেটার বেলায়? ঠিক হয়েছে। একদম বেশ করেছি। আমাকে উনি দেখাতে পারলে আমি কেন পারবো না? বিষয়টা তোর দিক থেকে যেমন পুরোটা সত্যি নয় অমনটা তো উনারও হতে পারে। তুই একটু কথা বলে দেখ। বুঝলাম না আপু, তুমি উনার দিক টানছো কেন বলো তো? সে কি তোমায় জাদুটাদু করেছে? হঠাৎ করেই তার পক্ষ নিচ্ছ? কারণ উনি এগুতে চাইছে আর তুই ঘাউড়ামি করে নিজের জায়গায় বসে আছিস। পরিস্থিতি না বুঝে রিয়েক্ট করা হেয়ালি করার মানে কি মায়েরা? উনি কল করছে, তুই একটু রিসিভ করে কথা বল উনার সাথে। দেখ কি বলে। উনার কাছে জিজ্ঞেস কর বিষয়টা নিয়ে। মায়েরা কেঁদে কেটে কাদা। চোখ ফুলে গিয়েছে তার। লোকটা এতক্ষণে অসংখ্য বার কল দিয়েছে। কিন্তু আর ঝাপসা চোখ বারবার ঘণ্টাখানেক আগের ওই বিচ্ছিরি দৃশ্যটা তার বুক ভার করে দিচ্ছে। ফাঁপিয়ে তুলছে তাকে। 2 হাত দিয়ে আবারও চোখের পানি মুছে ভাঙ্গা গলায় জবাব দিল, উনার মতো বাজে মানুষের সাথে আমার একটুও কথা বলতে ইচ্ছা হচ্ছে না। উনি একটা খারাপ মানুষ। আর তুই যেটা করলি? বেশ করেছি। আমি একা কষ্ট পাবো, উনি গা ছেড়ে ভাসবেন কেন? উনিও একটু জ্বলুক। আর জ্বলা উনি আমাকে তো জানি না। আমাকে পছন্দই করেন না। মায়েরা আবারও কেঁদে উঠল, এবার একটু শব্দ তুলে। মিথিলা আওয়াজ করে দম ছাড়ল। বিড়বিড় করে বলল, মামা এত তাড়াতাড়ি তোকে কেন বিয়ে দিল মায়েরা? যে বিষয়টা একটু কথা বলে ক্লিয়ার করে মিটমাট করা যায় সেখানে তুই জেদ দেখিয়ে আরও জটিল করছিস। বিষাদের সময় বড্ড তিক্ত কঠিন হয়।
এ সময় যেন ফুরাতেই চায় না। বুকের ভেতর বিষাক্ত ছুরি একের পর এক আঘাত করে। হৃদয়টা বিষিয়ে উঠে তীব্র যন্ত্রণায়। কাল সারারাত ঘুম হয়নি মায়েরার। চোখ ফুলে টইটুম্বুর। মুখটাও ফোলা লাগছে। বিবশ মলিন চিত্তে রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে। চোখগুলি ছলছল করছে পানিতে। আর ভেতরটা চূর্ণবিচূর্ণ হয়ে ছারখার। ঝাপসা চোখে বারবার ভেসে উঠছে কালকের দৃশ্যটা। ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে আর সে ক্যামেরার দিকে। ওইটুক ছবি তার মনে আলোড়ন তুলেছে। এটা কি কলেজের সেই শাড়ি পরা মেয়েটা, যাকে সে পছন্দ করে? ওই মেয়েটাকে পছন্দ করলে তাকে কেন বিয়ে করল? বিয়ের পরও কি ওই মেয়েটার সাথে তার সম্পর্ক চলে? এর বেশি ভাবনা উদয় হলো না তার ভগ্নহৃদয়ে। দুমড়েমুচড়ে শেষ হয়ে যাচ্ছে তা। নিচ থেকে আন্তারা বেগম চেঁচিয়ে উঠলেন, মায়েরা, আম্মা কই তুই? দেখ তো কে এলো। কলিং বেল বাজছে, একটু খুলে দিয়ে জামা। ধ্যান ভাঙ্গল মায়েরার। চোখের পানিটুক মুছতে মুছতে ঘড়ির দিকে তাকালো। 12টা 24 বাজে। এই সময়ে কে আসবে? ফুপা গিয়েছে আর্দে, মিথিলা আপুও তো বলল সে চলে যাবার আগেই ফিরে আসবে, 3টা নাগাদ হবে। তাহলে? ক্ষীণ কণ্ঠে ফুপিকে জিজ্ঞাস করল, কে এসেছে ফুপি? দেখ তো মা কে এলো। ভাই কিংবা তুহিনী কি চলে এলো নাকি তোকে নিতে? আন্তারা বেগমের হাতে তখন আতপ চালের ডো। ভাই আর ভাইবউ এর জন্যে পোয়া পিঠা আর পাটিসাপটা বানাচ্ছেন। বিকেলে মায়েরা চলে যাবে, সাথে দিয়ে দিবেন। মায়েরা আনমনে বিষণ্ণ মুখে গিয়ে দরজা খুলে দিল। ক্লান্ত নির্ঘুম ফোলা চোখগুলি নিয়ে সামনে তাকাতেই ভীষণ আশ্চর্য হল। বিস্ময় হৃদয় ধাক্কা খেল তার। আচমকা 2 পা আপনা আপনি পিছিয়ে গেল। বিস্মিত চোখগুলি বিমূঢ় স্থির হয়ে রইল দরজার ওপাশে। কালো শার্ট প্যান্টের আবরণে মুড়া সামনের সুদর্শন লোকটি শান্ত স্বরে বলল, ভেতরে আসতে দিবে নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে? চরম পর্যায়ে বিস্ময় হতবাক কাটিয়ে কিছু বলার পূর্বেই, কে এসেছে রে আম্মা? বলতে বলতে আন্তারা বেগম এগিয়ে এলেন। দরজার ওপারে নতুন জামাইকে দেখে তিনিও বিস্ময় তবদা খেলেন। হতবাকে একবার তিনি নতুন জামাইকে দেখে আবারও মেয়ের দিকে ফিরলেন। আকস্মিক ঘটনাটা উনাকে বাকরুদ্ধ করে তুলেছেন। অত্যন্ত ভদ্রভাবে ইহামি প্রথম সালাম জানালো, আসসালামু আলাইকুম ফুপি। ভালো আছেন? ঘোর কাটিয়ে উঠতে না পারলেও স্তম্ভিত ফিরল আন্তারা বেগমের। তিনি আহ্লাদ গলায় জানালেন, ওলাইকুম আসসালাম বাবা। আসো ভেতরে আসো। ইহাম ভেতরে প্রবেশ করতে করতে ঠোঁটে খানিক হাসি তুলে জানতে চাইল, আমাকে বোধ হয় আশা করেননি এই সময়ে। তবুও চলে এলাম। ভদ্র মহিলা বিব্রত বোধে পড়লেন। নতুন জামাইকে এখনো দাওয়াত করা হয়নি, অথচ জামাই নিজ থেকেই চলে এসেছে। যদিও তিনি জানেন মায়েরা এখানে বলেই হয়তো জামাই এসেছে, কিন্তু উনার ভাবি তো কিছু জানায়নি। সে হিসাব উনি পরে করে নিবেন ফাতেমা বেগমের সাথে। মুখে অল্প হাসি ফুটিয়ে তিনি জবাব দিলেন, আসলে বাবা তুমি তো নিজের চাকরিতেই বেশি ব্যস্ত থাকো, চট্টগ্রাম ঢাকাতেও খুব বেশি আসা হয়নি এই কয়েক মাসে, তাই আর কি। ঠিক আছে ফুপি, আপনি শান্ত হন। এত টেনশন করতে হবে না। এইগুলি একটু রেখে দিন প্লিজ। 5 প্যাকেট মিষ্টি আর অনেকগুলি ফলমূল। হাত ভর্তি প্যাকেটগুলি দেখে আন্তারা বেগম কড়া গলায় বললেন, এত কিছু কে আনতে বলেছিল তোমায়? কে খাবে এসব? এত সব আনার কি দরকার ছিল? প্রয়োজন ছিল ফুপি। যতই হোক নতুন জামাই বলে কথা। ইহাম মায়রার দিকে তাকিয়েই কথাটা বলল। মেয়েটা এখনো বোধ হয় বিস্ময়ের ধাক্কাটা সামলাতে পারেনি। তাই তবদা খেয়ে এখন অবধি দরজার কাছেই দাঁড়িয়ে আছে। ইহামকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে আন্তারা বেগম চাইলেন। মায়রাকে জোর গলায় বললেন, কিরে মেয়ে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? জামাইকে নিয়ে মিথিলার পাশের রুমটায় যা। একটু হাতমুখে পানি দিয়ে বিশ্রাম করুক। মায়রা একটু নড়েচড়ে উঠল। শান্ত চাউনি দিয়ে দেখল ইহামকে। তার মাঝে কালকের এত বড় একটা অঘটনের কোনো রেশও দেখতে পেল না সে। মনেমনে বারবার ভাবতে লাগলো, এই লোকটা এখানে কেন? চট্টগ্রাম থেকে এলোই কবে? মায়রার পিছু পিছু এগিয়ে গেল ইহাম। ঘরে ঢুকে আগে দরজা লক করল। তাকিয়ে দেখতে পেল মায়রা অদূরে চুপটি করে থম মেরে দাঁড়িয়ে আছে। খুব বেশি প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে এগিয়ে গেল। মায়রার কাছাকাছি গিয়ে মৃদু স্বরে ডাকল, মায়রা বলে। ফুঁসে উঠল মেয়েটা। এতদিনের জমানো রাগ জেদ আর দমিয়ে রাখতে পারল না। আকস্মাৎ ইহামের বুকে ধাক্কা মারল। চোখ ভর্তি পানি নিয়ে ক্ষোভ মিশিয়ে শুধালো, কেন এসেছেন আপনি? কি চাই এখানে? ছেলেটা খানিক নরল আশাতীত ঘটনাটায়। তবুও ক্ষেপল না সে। বরং শান্ত গলায় বলল, মায়রা শুনো, তোর কোনো কথা শুনবো না আমি। তুই কেন এসেছি এখানে? চলে যা। মায়রা তুই তোকারি, কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। সাবধান করছি। তাতে আমার বাল ছেঁড়া। তোর মতো অসভ্য লুচ্চা ব্যাটাকে আমি সম্মান দিব? তুলুতুলু করব ভেবেছিস? তুই একটা খারাপ লোক। চোখের পানি ছেড়ে আবারও ধাক্কা দেবার জন্যে যেই 2 হাত বাড়িয়েছে অমনি ক্ষিপ্র ইহাম তার বাহু আঁকড়ে ধরল।
গরম চোখের ভাষায় শান্তভাবে শুধালো। এসব কি ধরনের ব্যবহার মায়েরা? তুই একদম আমায় ধরবি না। হাত ছাড়। হাত ছাড় বললাম, অসভ্য লুচ্চা ব্যাটা। চরিত্রের ঠিক নেই। প্রতারক একটা। মায়েরা কেঁদে কেঁদে অস্থিরভাবে ছটফটালো ইহামের হাত ছাড়ানোর। ওই মানুষটা হাত ছাড়ছে না বলে বুঝি তার আরও রাগ হলো। চোখের পানির বেগ বাড়িয়ে আরও অস্থির হয়ে ছটফট করল। ইহাম চাপা ক্ষোভ গলায় ঢেলে হিসহিস করে বলল, অনেকক্ষণ ধরে তুই তোকারি করছ। শান্ত আছি বলে ভেবো না মেনে নিব এর বেশি। তুই আমার হাত ছা। কথাটা সম্পূর্ণ শেষ হবার আগে ইহাম দাঁত পিষে আগুন চোখে তাকালো মায়রার দিকে। আচমকা ডান হাতের মুঠে মায়রার দুই হাত চেপে শক্তভাবে বা হাতে পেঁচিয়ে ধরল তার ললিত কোমর। হঠাৎ এমন আক্রমণে নুয়ে গেল মায়রা। অস্বস্তিও হলো খুব। তবুও নড়েচড়ে নিজেকে ছাড়বার প্রয়াস করল। দাঁত কটমট করে কিছু বলার আগেই ইহাম ফিসফিস আওয়াজে বলল, একদম চুপ করে দাঁড়াও। আর একটুও নড়লে গলা চেপে ধরব। অনেকক্ষণ বেয়াদবি করেছ। হয়েছে কি তোমার? এত উদ্ধতপূর্ণ আচরণ করছো কেন? এটা সিনক্রিয়েট করবার জায়গা নয়, তা তোমার মোটা মাথায় ঢুকে না বলদ? ফাতরামি না করলে ভালো লাগে না তাই না? আর একটুও বেয়াদবি করে দেখো তোমার হাল কি করি আমি। পানি ভর্তি চোখগুলি নিয়ে মায়েরা চট করে তাকালো। নির্লিপ্ততা সেই চাউনিতে শত শত বোবা অভিযোগ ঠাসা ছিল। মানুষটার লাল চোখ আর রাগান্বিত মুখ দেখে খানিক ভরকে চুপ করল সে। নীরবেই আস্তে করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। এক চুলো নড়তে পারল না ওই বলিষ্ঠ কাঠপেটা দেহের বন্ধন থেকে। বরং ইহাম আরেক ধাপ নিজের কাছে নিয়ে এলো তাকে। শান্ত গভীর দৃষ্টি দিয়ে চঞ্চল চোখে দেখছে মায়রাকে। এই মুহূর্তে তার রাগ জেদের বদলে অস্বস্তি হচ্ছে। কপালে সরু সরু দাগ ভেসে উঠল তার। মানুষটার চাউনি তাকে অস্থিরতায় নিয়ে গেল। কোমল কণ্ঠে মৃদু আওয়াজ তুলে বলল, কেঁদে কেঁদে চোখ মুখের একই হাল করেছ বেয়াদব মেয়ে। মায়েরা সন্নিগ্ধ নজরে তাকিয়ে দেখল লোকটাকে। পরক্ষণে মুখ ঘুরিয়ে ফেলল অন্যদিক। কোনো জবাবও দিল না। আবার শান্ত গলায় বলল ইহাম, এদিকে তাকাও। তোত্তারামি না করে এদিকে তাকাও মায়েরা। মায়েরার এবার খুব কান্না পেল। হঠাৎ লোকটার নরম গলার আওয়াজ যেন তাকে ভেতরের সব ফাঁপাটা ঝেড়ে বের করে দিতে চাইছে। চেয়েও পারছে না এই নিষ্ঠুর লোকটার সামনে না কেঁদে থাকতে। অবাধ্য বেয়াদব চোখগুলিও তার কথা শুনছে না। অনর্গল পানি পড়েই যাচ্ছে। ইহাম আরও মোলায়েম গলায় ডাকল, মায়েরা আমার দিকে তাকাও প্লিজ। কান্নার বেগ বেড়ে গেল আচমকাই। থেমে থেমে ফুপিয়ে উঠছে মেয়েটা। লাল লাল চিকন ঠোঁটগুলি অনবরত কাঁপছে। ফোলো গালগুলিও রঙিন হয়ে উঠেছে। সবকিছু একবার ভালো করে যাচাই করে ইহাম মৃদু আছে হেসে উঠল। নীরব রুমটায় লঘু আওয়াজ তুলে বলল, সারারাত কেঁদেছ কি আমার জন্যে? মানুষটার হাসি দেখে কষ্টে বুক ফেটে গেল তার। এভাবে কাঁদছে সে আর ওই লোকটা হাসছে। তার কান্নায় হাসি পাচ্ছে পাষাণ মানুষটার। একটুও কষ্ট হচ্ছে না তার। কথা বলতে গলা জড়িয়ে আসতে লাগলো। তবুও থেমে থেমে জবাব দিল, আপনার জন্যে কাঁদব কেন? কে হন আপনি? ইউর হাজবেন্ড? ননসেন্স। একদম না। আপনি আমার কেউ হন না। ছাড়ুন আমাকে। আর এখান থেকে যান। আমি তোমায় নিয়ে যেতে এলাম। আশ্চর্য হলো মায়েরা। চকিতে বিস্ময় নিয়ে তাকালো নির্বাকে। অতঃপর বলল, আপনি নিয়ে যাওয়ার কে? কেন যাব আপনার সাথে? আপনি আগে আমার হাত ছাড়ুন। ওই একটুও নড়বে না। ভালো করে কথা বলছি বলে ভেবো না কাল রাতের সবটা ভুলে গিয়েছি। তাই চুপচাপ থাকো। আপনার সাথে আমি থাকব না। কাল বলিনি আপনায়? এরপরেও কেন এসেছেন? ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে কিছুতেই যাব না। আপনি একটা খারাপ লোক। মানুষকে ঠকান, মিথ্যে বলেন। চরিত্রের ঠিক নেই আপনার। কেঁদে কেঁদেই কথাগুলি বলল মায়েরা। মেয়েটার এমন কান্নার জোর দেখে আবারও গুড় হাসল ছেলেটা। এটা যেন তার ধারণা ঠিক প্রমাণ পাবার হাসি। পেছনে দিকের হাতের বাঁধন ছেড়ে দিল ইহাম। বা হাতটা এখনো মেয়ের কোমর জড়ানো। ডান হাতটা দিয়ে মায়েরার এলোমেলো চুলগুলি আলতো করে গুছিয়ে দিল। মায়েরা অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইহামের দিকে। মানুষটার একটু পরপর এক এক রকম আচরণ তার বিরক্ত লাগছে। যন্ত্রণা দিচ্ছে। হাত ছাড়া পাবার পর সে নিজেকে ছাড়াতে চাইলে ইহাম এবার দুই হাতে তার কোমর পেঁচিয়ে ধরে। একেবারে নিজের সাথে মিশিয়ে নিতেই মায়েরা থমকে যায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। নিজেদের শেষ দূরত্বটুক ঘুচিয়ে নেয় ইহাম। মন্থর গতিতে মায়েরার কপালের সাথে কপাল ঠেকিয়ে শান্ত স্বাভাবিকভাবে হিমকণ্ঠে জানালো, আমি সবার মতো না। অন্য পুরুষের মতো খুব বেশি রোমান্টিক কিংবা আদুরেও নই। এসব আমার স্বভাব বিরোধী। আদরে আহ্লাদে গদগদ হয়ে যাওয়া আমার ধাতে নেই মায়েরা। মায়েরা নীরবে কাঁদছে। ভেতরে তার অদ্ভুত ঝড় তৈরি হয়েছে। এত কিছুর পরও এতদিনে এই মানুষটাকে সে পছন্দ করে। তার এত কাছাকাছি আসা শরীরের মিষ্টি সুবাস উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া তাকে দিশেহারা করে দিচ্ছে। তবুও এই মানুষটাকে চিনে না সে। ভেতরের কথা জানে না। ওই ছবির রেশও কাটাতে পারছে না। আর ওই পছন্দের নারী?
রাগে জিদ্দে কম্পিত ঠোঁট নিয়ে মায়রা আবারও নিজেকে ছাড়াতে চাইলে ইহাম বা হাতটা দিয়ে মায়রার মাথার পিছনের দিকটা ধরে রাখল, যেন একটুও নিজের কপাল থেকে সরে না যায় মায়রা। ওভাবেই প্রশ্ন করে উঠল, ছবিটা কি আমার আইডিতে পোস্ট করা হয়েছিল মায়রা? ওটা কি আমি পোস্ট করেছিলাম? স্তব্ধ হয়ে গেল মায়রা, একদম নিস্তেজ হয়ে গেল। জড় বস্তুর মতো ঠাই দাঁড়িয়ে থাকলেও চোখের পানি তার শেষ হচ্ছে না। ছবিটা যদিও ইহাম পোস্ট করেনি, ইশরাত জাহান তনা নামের একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে, তবে ছবিতে তো মানুষটা ছিল। তাহলে মেয়েটা শাড়ি পরাও ছিল, দেখতেও সুন্দর। কলেজের শাড়ি পরা প্রথম ক্রাশ খাওয়া মেয়েটা বুঝি ওটাই। ভেতরটা জ্বলে উঠল যেন মায়রার। তবুও তার পিঠে নিজের করা একটা অকামো মনে হয়ে ঘাবড়ালো সে। তনা আমাদের কর্নেলের মেয়ে, ও পছন্দ করে আমায়, তবে আমার দিক থেকে জিরো। শুদ্ধ সভ্য মানুষটাকে কি করে তুমি চরিত্রহীন বানিয়ে দিলে? উত্তর দিতে পারল না সে। স্বস্তিও পেল না ইহামের উত্তরটায়। মনে হলো লোকটা মিথ্যে বলছে তাকে। আবারও আহত সুরে বলল, তাতে আমার কি? আমার কিছু যায় আসে না। আপনি তো আর আমার কেউ নন যে আপনি কি করেন না করেন, কে আপনায় পছন্দ করলো, কাকে আপনি করলেন, তাতে আমার মাথা ব্যথা হবে? আপনি শুধু আমায় ছাড়ুন। রাতভর কেঁদে চোখ ফুলিয়েছ কেন তবে? আপনি এসে দেখেছেন আমি কেঁদেছি? তোমার চোখ মুখ ফোলা কেন? আনন্দে খুশিতে। আমার মনটা আজকাল খুব ভালো থাকে, তাই বেশি বেশি ঘুম হয়। এই কারণেই। এবার ছাড়ুন। ওয়েট। নড়ো না একদম। আগে কথা শেষ করতে দাও। কাল যে এতবার আমি কল দিলাম তুমি রিসিভ করলে না কেন? মায়রা নিরুত্তর। কোনো জবাবই সে দিতে পারল না। আবার ইহাম বলল, সেটাও বাদ দিলাম। তবে তোমার দুঃসাহসের কথা? কাল আমায় কি পাঠিয়েছিলে তুমি? এত বড় স্পর্ধা কাকে দেখালে একবার ভেবেছিলে? পরিণতি যে ভয়াবহ হতে পারে তার ধারণা তোমার হৃদয়ে স্থান পায়নি বেয়াদব মেয়ে? আঁতকে উঠল মায়েরা। রাগে দুঃখে জিদের মাথায় যে ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছে তার ধারণা সে রাখে, তবে পরিমাণ কি হতে পারে তার ধারণা সে কাল থেকেও মনে আনেনি। আজ থেকে 5 মাস আগে রিফাত নামের একটা ছেলে তাকে প্রপোজ করেছিল। তারই ভার্সিটির নাম করা বড় ভাই। অনেক বুঝানোর পর ছেলেটাকে বুঝাতে সফল হয়েছিল সে প্রেম না করে ফ্যামিলির পছন্দে বিয়ে করবে। ছেলেটা তখন বিয়ের জন্যে প্রস্তুত ছিল না। কি মনে করে কি বুঝলো সে জানে না। তখন রিফাতি তাকে রেস্টুরেন্টে খাবার অফার করেছিল একদিন। ঝামেলার ভয় মায়েরা রাজি হয়েছিল। তখনের কিছু ছবি না চাইতেও তোলা হয়েছিল তার। ইহামের উপর জিদ করে সেই রিফাতের সাথে একটা ছবি কাল তাকে সেন্ড করেছিল। গটগট করে লিখেও দিয়েছিল, রিফাতের সাথে আমার সম্পর্ক আছে। আপনার থেকে ও অনেক ভালো। ওর কাছে আমি অনেক ভালোই থাকব। আপনি প্লিজ আমাকে তাড়াতাড়ি করে ডিভোর্স দিয়ে মুক্তি দিন না। আপনাকে আমার একদম অসহ্য লাগে। আপনি খুব খারাপ আর অসভ্য একটা লোকটা। রাগের মাথায় কাজটা করে ফেললেও পরে বুঝেছে বিষটা টকদমই ঠিক হয়নি তার। না জানি এই ঝড় কোন দিক দিয়ে বয়ে যায়। ইহামের নিঃশ্বাস ভারী হলো। ঘন ঘন তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বা হাত জোরালো করল মায়রার চুলের গুছে। অদ্ভুত ঘোর লাগা কণ্ঠে শুধালো, কি বলেছিলে মনে আছে তোমার মায়রা? আবারও কথার ধরন একটু পরিবর্তন মনে হলো মায়রার। ওই কণ্ঠে গা শিউরেও তুলল। ভয়ও ঝুঁকে বসল তার অন্তরের দিকে। গলা কাপল জবাব দিতে গিয়ে। লোকটা কেমন হিংস্র রূপে বলে উঠল, কি হলো বলছিস না কেন মাথা মোটা? কি বলেছিলি রাতে? কাকে কি করিস? আমার কাছ থেকে কি চাই তোর? তুমি থেকে তুই এ নেমে যাওয়াটা একদমই ভালো ঠেকল না মায়রার কাছে। বিষয়টা বেশ সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে তার ধারণা সে করতে পেরেছে। এবার ভয় তার বুক কামড়ে ধরছে। ইহাম দাঁত পিষে ক্ষিপ্ত স্বরে বলল, কিরে, বল কি বলেছিলি? কি চায় তোর? কথা বল, নয়তো গলা চেপে ধরব বেয়াদব। উত্তর দে। আমার হাতে সময় কম। উত্তর দে হারামি। ভয় কেঁপে উঠল মায়েরা। ভুল করেছে সেই অনুভবই বুঝি তাকে আরে ভয় পাইয়ে দিচ্ছে। জ্বরসর করে গুটিয়ে নিচ্ছে ভেতর থেকে। চোখ দিয়ে নীরবে টপটপ করে 3 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাপা কাপা ঠোঁট দিয়ে উচ্চারণ করল, ডিভো। কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই বজ্র বেগে ইহাম নিজের ঠোঁট দ্বারা কথা বন্ধ করে দিল। আচমকা অনাকাঙ্ক্ষিত অধর স্পর্শে মুষড়ে উঠল মেয়েটা। চোখ খিচে বন্ধ করে ইহামের কালো শার্ট খামছে ধরে নিল। অনুভব করতে পারল মানুষটা হিংস্রতার সাথে প্রগাঢ়ভাবে আঁকড়ে ধরছে তার অধর যুগল। বেশ খানিকটা সময় পর ইহাম নিজেকে আলগা করে নেয়। অগ্নি তীক্ষ্ণ চোখে তাকিয়ে হিসহিস করে বলে, ভুলেও এই কথাটা আর মুখে নিবে না। আর না এই ধরনের ফাতরামি করবে। ফলাফল কিন্তু খুব বাজে হবে মায়েরা। কছম দিয়ে বলছি খুবই বাজে আর ভয়াবহ হবে। জীবনের প্রথম চুমুটা আমার এভাবে দিতে হলো শাস্তি রূপে। এই ধরনের সস্তা জিদ আমাকে আর দেখিও না। চুপচাপ রেডি হও। যেতে হবে আমাদের। বাহির থেকে আন্তারা বেগমের হাকডাক শোনা গেল, মায়েরা, আম্মারে এদিকে আয়।
জামাই বাবা রে নাস্তা গুলি দিয়ে আয়। ইহাম ছেড়ে দিতেই মায়েরা আর কাল বিলম্বন করল না, ছুটে দরজা পেরিয়ে বের হয়ে গেল। ভাবি, কাজটা কি আপনি ঠিক করলেন? আন্তারা বেগমের চাপা গলার কথার মানেটা ফাতেমা বেগম ধরলেন। তিনি নম্র গলাতেই উত্তর দিলেন, আল্লাহ আপা, আমি তো কিছুই জানি না তেমন। ছেলেটা 9টার দিকে বাসায় এসেছে, হাতে যে কত কি আবিজাবি নিয়ে এসে তুহিনকে দিল, জানি না কিছু। আমাদের বাসায় তো এক গ্লাস পানিও খায়নি, আসছি বলেই বের হয়ে গিয়েছে। পরে তুহিনের কাছ থেকে জানলাম মেয়েকে আনতে জামাই নিজেই চলে গিয়েছে ওখানে। কিভাবে বলবো বলুন? জামাই প্রথম আমাদের বাড়ি এলো, একটু পোলাও, রোস্ট আর খাসির গোশত রান্না করেছিলাম। খুব বেশি কিছু করতেও পারিনি অল্প সময়ে। এসে পর থেকেই শুধু তারা দিচ্ছে চলে যাবে বলে। খুব খারাপ লাগছে আমার। চিন্তা করবেন না আপা, আরেকবার ইহাম বাবাকে নিয়ে যাব আপনাদের ওখানে। আচ্ছা, ওরা কি রওনা দিয়েছে? হ্যাঁ ভাবি, এই তো মাগরিবের পরই বের হলো। জ্যামের পাল্লায় পড়ে 2 ঘন্টার রাস্তা আসতে 3.5 ঘন্টা লাগলো। বাসায় পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় 10টার মতো বেজে গিয়েছে। ইহামের তখনের করা কাজের পর থেকে দুজনের মাঝে আর তেমন কথা হয়নি। কয়েকবার চোখে চোখ পড়ার পর দুজনই সঙ্গোপনে সরিয়ে নিয়েছে। ইহাম নিজেও খুব একটা কথা বলার আগ্রহ প্রকাশ করেনি। বাসায় ঢুকে মহিন সাহেবকে দেখেই বিনম্র গলায় ইহাম উনাকে সালাম জানালো। মহিন সাহেব আপ্লুত হয়ে হেসে জবাব দিলেন, ওলাইকুম আসসালাম বাবা, তুমি সকালে এসেই নাকি চলে গিয়েছিলে? জি আব্বু, মায়েরাকে আনতে ফুপির বাসায় গিয়েছিলাম। মায়েরা ভোতা মুখ নিয়ে হনহন করেই চলে গেল। ইহাম না চাইতেও ক্লান্ত শরীরটা নিয়েই সোফায় বসল। মহিন সাহেবের সাথে সৌজন্যতা দেখিয়ে অবসাদ গতর নিয়েই আলোচনায় বসেছে। এক পর্যায়ে ইহাম কৌতূহল দেখাতে প্রশ্ন করল, আপনার রিটায়ার্ড কবে আব্বু? আছে বাবা, আরো কয়েক বছর। হাতে কিছু টাকা আছে, ভাবছি পেনশন পাবার পর ফ্ল্যাট কিনে রাখব। আর যাই হোক, বাকি জীবনের চিন্তা থাকবে না ইনশাল্লাহ। বৃদ্ধাশ্রমের ভাত না খেয়ে তখন বুড়োবুড়ি সংসারটা কেটে যাবে। এভাবে বলছেন কেন আব্বু? তুহিন আছে, আমি আছি। আমার বাবা মা আর আপনাদের মাঝে তো কোনো পার্থক্য নেই। মহিন সাহেব বুঝি খুব তৃপ্তিটা নিয়ে হাসলেন। জবাব দিলেন, তুহিন আমার খুব ভালো ছেলে, ওকে দিয়ে এই আশা করি না। তবুও ছেলেদের মন বিয়ের পর কি থেকে কি হয় জানা নেই। তাছাড়া ও বিদেশ গেলে আশা করি ওখানেই সেটেল হয়ে যাবে। ওকে বলেছি, তবে ও রাজি না। পড়া শেষ করে সে দেশেই ফিরে আসবে বলে জানিয়েছে। তুহিন খুব ভালো ছেলে আব্বু, ও কখনো এমন করবে না। আল্লাহ দুনিয়ার সকল ছেলেদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা বাবা, তুমি যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমার শাশুড়ির রান্নাবান্না মনে হয় শেষ। ডিনারের জন্যে এখনই চিৎকার করবে। ইহাম খানিক হেসে এগিয়ে গেল মায়রার রুমের দিকে। মনে মনে ভাবল তুহিনের বিষয়টা নিয়ে। ঘরে ঢুকে দেখতে পেল মায়রা একটা সুতির থ্রিপিস পরেছে, আয়নার সামনে বসে হাতে পায়ে লোশন মেখে যাচ্ছে। ইহাম বিছানায় বসতে বসতে বলল, মাথা মোটা গোবর ঠাসা মেয়েদের শরীরের যত্নের জন্যে এত কিছু করতে হয়? এদিকে গবেট মাথাটায় যে গুনিয়ে ঘুরে তার বেলায়। মায়েরা রাগে কটমট করে অগ্নিদৃষ্টি নিয়ে ইহামের দিকে তাকায়। চোখগুলি জলে যাচ্ছে ওই লোকটাকে দেখে। রাগে গোজগোজ করে জবাব দিল, কি করব বলুন, আমি তো আর আপনার তনয়ার মতো সুন্দরী না, তাই দিতে হয়। কারো চোখে তো পড়তে হবে, একা তো আর জীবন চলবে না। তার কথায় আচমকা ক্রোধে ইহাম এক পা এগিয়ে আসতেই ভয় সেও বসা থেকে উঠে দাঁড়ালো। পিছিয়ে যেতে চাইলেও সেটা আর হলো না। খপ করে ইহাম তার বাহু চেপে ধরে খিচে নিল দাঁত কপাটি। তখনের ডোজটা মনে নেই তাই না? মানা করেছিলাম না এসব কথা বলতে? ভড়কে গেলেও মায়েরা নিজেকে শক্ত করে নিল। কঠিন গলাতেই শুধালো, তো কি করতে বলেন আপনি? এই নামমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখব? যে সম্পর্কটার কোনো মূল্য নেই সেটা কেন টিকিয়ে রাখব? পরীক্ষা শেষ হলেই আব্বুকে সব বলবো। তখন? পরীক্ষা? পরীক্ষার পর দেখো না তুমি কোথায় থাকো, তখন দেখব তোমার তোত্তারামি। ঘাড়ের প্রতিটা তোত্তারা রগ একটা একটা করে সোজা করব না? আপনি কি এটা জানেন না মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী, যে বেকা জিনিস ঠিকঠাক ভাবে সোজা হয় না। বেশি সোজা করলে গেলে বরঞ্চ ভেঙ্গে যায় তা। তোমরা মেয়েরা জানো তো শুধু এই এক হাদিস, সব কটা ঘাড়োত্তারার জাত। বাহির থেকে তখন ফাতেমা বেগমের ডাক ভাসছে। ডিনারের জন্যে হাত ছাড়ছেন তিনি। মায়েরা ইহামের চোখের দিকে তাকালো, তবুও নিজের কবজি বন্ধন মুক্ত করল না মায়রার বাহু থেকে, বরং একটু শিথিল করে কোমল স্বরে বলল, ডিনারের পর্ব তাড়াতাড়ি শেষ করে ঘরে আসবে। আলমারিতে যে প্যাকেটটা আছে ওটা পরে রেডি হবে। কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয় মাথা মোটা গবেট কোথাকার। হাত ছেড়ে দিয়ে ইহাম ওয়াশরুমে চলে গেল। মায়রার রাগে শরীর জ্বলে গেল। এই লোকটা তাকে মাথা মোটা গবেট কেন বলে সব সময়? দাঁতে দাঁত লেগে আসে ক্রোধে। পরক্ষণে মনে হয় আলমারির কথা। প্যাকেট? কিসের প্যাকেট ওখানে? এই রাতের বেলায় তৈরি হতে যাবে কেন সে? কপাল কুঁচকে আসে মায়রার।
ভেতরের উদ্দীপনা সঞ্চয় করে এগিয়ে যায় আলমারির দিকে। তখন মায়ের চেঁচানো শুনে দৌড়ে ঘর থেকে বের হয়। শিফু মনমরা হয়ে বসে আছে। তার মন সন্দিহান দ্বিধাগ্রস্ত, সূর্য উদীয়মানের মতো সত্য। মনটা আজকাল বিষণ্ণ নিস্তেজ থাকে। এই মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না সে। শুধু বুঝে তার কোনো কিছুতে ভালো লাগে না। পছন্দের ফেসবুকও আজকাল বিরক্ত লাগে। উদাস মনে যে কি ভাবে তার কচি মন, সেই সম্পর্কে সে সম্পূর্ণ অনভিজ্ঞ, অচেতন। কেবল নাম না জানা উদ্দেশ্যহীন এক অস্থিরতা অনুভব করে ভেতর ঘরে। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয় না তার। চিকন শরীরটাও আরও জীর্ণ হয়েছে। ক্ষণে ক্ষণে তুহিনের কথা মনে আসে। অদ্ভুতভাবে ভেতরটা ছটফট করে উঠে, কোন কারণে? এই উত্তর খুঁজে না পাবার বিষয়টা তাকে আরও অস্থির আর বিষণ্ণ করে তুলে। মা সেই কখন থেকে ডাকছে খাবারের জন্যে, কিন্তু তার খেতে মন চাইছে না। দুপুর বেলা গুনে গুনে 6 লোকমা খাবার পড়েছিল পেটে। এরপর আর কিছু খায়নি সে। বিকেলের নাস্তায় তার আম্মু তার পছন্দের রামেন রান্না করে দিয়েছিলেন, তাও খায়নি। পেটে খিদেও বা লাগে না কেন? তার এই অনুভূতিগুলি কোথায়, কোন অনুভূতির আড়ালে চাপা পড়ল? বড্ড হতাশ লাগে তার। নিজের মনকে বুঝতে না পেরে আরও বিষণ্ণতার কালো আধার তাকে যেন আষ্টেপৃষ্ঠে নিচ্ছে। নিজের উপরও বড্ড বিষাক্ত অনুভব লাগে তার। কাল তো আম্মু একবার বলেই বসেছিলেন, তুই কি তুহিনকে পছন্দ করিস? সে তার মায়ের কথার পিঠে কোনো জবাব দেয়নি, বরং নিরুত্তর রয়েছে। তার উপর আজকে ভাইয়ের আগমন তাকে আরও চিন্তিত করে তুলছে। ঘরে তুহিন ভাইয়ের বিষয়টা নিয়ে টুকটাক কথা হয়। আব্বু আম্মু কেউ কিছু তাকে সেভাবে না জিজ্ঞাস করলেও না বললেও ভাইয়া ওই কাঠিন্য মানুষটার সামনে কি এই বিষয় নিয়ে তাকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে? খাবার খেয়ে এসে ইহাম আগে আগে বিছানায় গিয়ে চিত হলো। শরীর অকারণেই যেন ক্লান্ত লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 11টা 16 বাজে। এর একটু পর মায়েরা এলো রুমে। নিঃশব্দে গটগট পায়ে গিয়ে পড়ার টেবিলে বসল। আইসিটি বইটা নিয়ে ভোতা মুখ ঠেসে রেখেছে সেখানে। ইহাম এক পলক তাকিয়ে দেখল তাকে। দেখো যেন কত মেধাবী ছাত্রীর ছটা এসেছে। এই ঘাড়ত্তারা মেয়ে কি আর এক কথায় তার কাজ করবে? এইটুকু শরীরে কত তেজ দেখো মেয়ের। সবটা করলে মেয়ের হজম শক্তির অভাবে কুষ্ঠকাঠিন্য রোগ হয়। বেয়াদব মাথা মোটা মেয়ে একটা। ইহাম বিরক্ত হয়ে ডাকল, মায়েরা, কি বলেছিলাম তোমায়? মেয়েটা তার কথা শুনতে পেয়েও এমন ভান করল যেন ঘরে বাকি আর কেউ নেই। সে খুব মনোযোগী ভঙ্গিতে তাকিয়ে আছে বইয়ে। ইহাম উঠল। দরজার সিটকিনিটা ভালো করে লাগিয়ে দিয়ে এসে মায়েরার সামনে দাঁড়ালো। মায়েরা তখন নিরুত্তর। মাথা তুলে তাকায়নি, যেমন জোরপূর্বক মুখ গুজে রেখেছে বইয়ের দিকে। ইহাম রাগ দেখিয়ে বইয়ের পৃষ্ঠায় থাবা মেরে হাত রাখে। মায়েরার দিকে তাকিয়ে কটমট করে বলে, এদিকে তাকাও বেয়াদব মেয়ে। মায়েরা চোখ বন্ধ করল। বুঝতে পারল লোকটা রেগে গিয়েছে। কিন্তু সে নিজেই তো অনুচিত অস্থিরতায় ভুগছে। আজ কেন যেন তার নিজের রুমে এই লোকটার সাথে থাকতে তার অদ্ভুত লাগছে। একটা অস্বস্তি ভাবও হচ্ছে। ভেতরের আলোড়নটা ঢোক গিলে হজম করার চেষ্টা করল সে। অতঃপর মাথা উঁচু করে তাকালো ইহামের দিকে। শান্তভাবে জবাব দিল, জানেনি আমি বেয়াদব। বারবার এই কথাটা বলতে হয় কেন? কিছু বলবেন? লাগবে কিছু? এই মুহূর্তে তুমি উঠে রেডি হও। এটাই চাইছি। এত রাতে রেডি হতে যাব কোন সুখে? আপাতত আমার পড়া আছে। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। তুমি আমার কথা শুনবে না এই তো? এমন অভিনয় করছো যেন বিশ্ব সেরা ছাত্রী তুমি। মাথায় তো শুধু ওই পচা গোবরে ভরা। এখন পড়া বাদে যেটা বললাম সেটা করো। আপনার কথায় আমি কিছু করতে যাব কেন? কি মনে করেন কি আপনি? যা বলবেন তাই শুনবো কেন আমি? ইহাম উত্তর দিল না, রাগল না। উল্টে মায়রার হাতের কবজি ধরে টেনে তুলল। আলমারির কাছে নিয়ে গিয়ে নিজেই খুলে শপিংটা বের করল। সেটা এগিয়ে দিয়ে শান্ত স্থিরভাবে বলল, এটা পরে রেডি হয়ে নাও। ফাস্ট। খুব বেশি সময় দিচ্ছি না কিন্তু। পরব না আমি। পড়বে। অবশ্যই পড়বে। আমি বলেছি তাই তুমি পড়বে মায়েরা। ওই মোলায়েম কণ্ঠে না ছিল কোনো রুক্ষতা, কঠোরতা কিংবা হুকুমের আভাস। যা ছিল কেবলই তা কোমলতা আর স্নিগ্ধতার আধিপত্য। ভেতরের একগেয়ে জিদটা দমল যেন মায়েরার। সে মাথা নিচু করে নিল। মুখ ঘুরিয়ে প্রশ্ন করল, কি আছে এতে? শাড়ি। চট করে মায়েরা আবারও তাকালো ইহামের দিকে। চোখের ভাষা শান্তস্থির নির্লিপ্ততা। নাকের পাটা ফুলিয়ে প্রশ্ন করল, পরব না আমি ওটা? আপনি না মানা করেছিলেন আমায় শাড়ি পরতে? আপনি কোন না কোন মেয়ের উপর ক্রাশ খেয়েছিলেন কলেজে? তাহলে কেন পরব? এখন তো আর আমি কলেজে পড়ি না। বিএ পাশ করেছি। বউকে শাড়ি পরতে বলবো? দরকার পড়লে বলবো আমাকে আঁচলে বেঁধে নিয়ে ঘুরতে। তোমার মোটা মাথায় উৎসব বুঝতে হবে না, তুমি আগে এটা পরে রেডি হয়ে নাও। বেশি সময় নিবে না কিন্তু। আমি ভুলেও এটা পরব না। আপনার মনে নেই আপনি না করার পর জিদ দেখিয়ে শাড়ি পরেছিলাম বলে কি কি বলেছিলেন?
কেমন ব্যবহার করেছিলেন? আমার মতো মেয়ের প্রতি আপনার কোনো আগ্রহই নেই বলেছিলেন। তাহলে এখন এত আলগা পীড়িত দেখাচ্ছেন কেন? যান তো, দূরে যান। ইহামের বাড়িয়ে দেওয়া শপিংটা ঠেলে মায়রা চলে যেতে পা বাড়াতেই ইহাম খপ করে তার কোমর পেঁচিয়ে নিয়ে এলো নিজের কাছে। কানের দিকে মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস আওয়াজে বলল, পীড়িতি দেখাতে চাইনি বলেই তো মানা করেছিলাম মাথা মোটা গবেট। তোমার ওই অঙ্গ ঝালানো গায়ে শাড়ি যে একদম বেমানান সেটা যদি তুমি জানতে মেয়ে। যা একদম ঝলসে দেয় অন্তর। একটু স্বস্তির জন্যে হৃৎপিণ্ডটা হাকুবাকু করে বেসামাল ভাবে। এই মরণ যন্ত্রণা যেন সারা অঙ্গ গ্রাস করতে না পারে তাই বলেছিলাম কথাটা। যেটা তোমার মোটা মাথার গোবর অবধি যায়নি। এনিওয়ে শাড়িটা ইউথাউট তর্ক তোত্তারামি না করে পরবে নাকি আমি চুপচাপ নিজে পরিয়ে দিব ইউটিউব দেখে? তবদা খেয়ে দাঁড়িয়ে রইল মায়েরা। মুখের বুলি হারিয়েছে সে। কিছুক্ষণ মন্ত্রপুতের মতো ওই মোহাচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে রইল। অতঃপর শেষের বাক্যটা কান জ্বালিয়ে দিল তাকে। দুই হাত দিয়ে ধাক্কা মেরে সরায় ইহামকে। কটমট চোখে তাকিয়ে হাত থেকে শপিংটা খাবলে নিয়েই ছুটে ওয়াশরুমে। দ্বিধাদ্বন্দ্বে আনছান করে উঠছে কোমল মনটা। বদ্ধ রুমের গোমটতা মন পিঞ্জিরাকে আর অস্থির অশান্ত করে তুলছে। এই নীরব বোবা ছটফটানো তাকে দিগ্ভ্রান্তও করছে। ব্যথাতুর মুখাবয়ব নিয়ে ফোন হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জলজল করছে ফোনের স্ক্রিনে একটা পরিচিত নাম্বার। যদিও এমন না যে এই নাম্বারটার সাথে সে খুব সহজ সোজা, কিংবা তাদের কথাবার্তাও হয়েছে খুব। তবুও এক বিষাক্ত দুটানা তাকে থমথমে করে তুলছে। হৃদয়ের তিক্ত যন্ত্রণার ডাক সাড়া দিয়ে অহেতুক দ্বন্দ্বকে মারিয়ে তুহিন কল দিল সেই নাম্বারটায়। একবার দুবার কল হবার পরও রিসিভ করে না সেই কাঙ্ক্ষিত মানুষটা। সব সময় ফেসবুকে ডুবে থাকা মেয়েটাও আজকাল খুব অনিয়মিত হয়ে যাচ্ছে প্রিয় ফর্ম থেকে। শিফু যেন তার থেকে একদম গুটিয়ে নিয়েছে। বড্ড বিরক্ত আর ব্যাকুল হলো তুহিন। রাগে হুঙ্কার তুলে নিজের ফোনটা ছুঁড়ে দিল বিছানার উপর। ক্ষণে ক্লান্ত হয়ে ধপ করে নিজেও বসল বিছানায়। চোখে মুখে কাতর তিক্ত হতাশার কা। অসহায় হয়ে চোখ ঢেকে ফেলল দুই হাত দিয়ে। যতই বলুক সে বিদেশ যাবে না। জেদ ধরে থাকলেও সে ঠিকই সব কাজ চলমান রেখেছে। খুব শীঘ্র সব ঠিকও হয়ে যাবে। এটাও তার জীবনের খুব বড় একটা অধ্যায়। সুযোগটা হাতছাড়া হলে জীবন ধরাশায়ীর দিকে অগ্রসর হবে। ঠিক কিছু একটা ব্যবস্থা সে করবে। মনে মনে ভেবে নিল এবার তার নিজেকেই কিছু একটা করতে হবে। বাবার আশায় বসে থাকাও যায় না। ইহাম ভাই এখন একমাত্র ভরসা। উনি বিচক্ষণ হয়ে নিশ্চয় কিছু একটা করবেন। ওরা কেন বুঝতে চায় না শিফুকে আমি পছন্দ করি। টকটকে একটা লাল রঙের শাড়ি পরেছে মায়েরা। জানলার ধারে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখের ভাষা অশান্ত চঞ্চল। স্বামী নামক মানুষটাকে পছন্দ করেছে সেই কবে। কিন্তু লোকটার কাছে তার কোনো মূল্যই নেই। আর না কোনো রকম দাম দেয় তাকে। উল্টে সবসময় অবজ্ঞা অবহেলা করে দূরে রাখে। কেন? এত দূরত্ব তাদের সম্পর্কে কিসের? কেন কাছে টানতে চায় না মানুষটা? দায় পড়ে কেনই বিয়ে করতে গেল? কি হবে এই মূল্যহীন সম্পর্কটার? বুক ভার হয়ে আসে মায়েরার। ভেতরটা ছ্যাঁত ছ্যাঁত করে জ্বলে উঠে। রাত তখন 11:52 বাজে। ইহাম নিঃশব্দে এগিয়ে গেল। শাড়ি পরিহিত মায়েরার আগুন কা তার হৃদয় ঝলসে দেয়। চোখ জ্বালিয়ে আঙ্গার করে তুলে। ভেতরটা তখন অশান্ত বিক্ষোভে নামে। তবুও ধীর পায়ে একদম চুপটি করে এগিয়ে যায় মায়েরার দিকে। একদম পিছনে গিয়ে দাঁড়ায় নিভৃতে। আচমকা শাড়ির আঁচল ভেদ করে মায়েরার কোমল উদরে হাত ঢুকিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। আচমকা এমন গাঢ় স্পর্শে কেঁপে উঠে মায়েরার সমস্ত শরীর। সেকেন্ড কয়েক সময় নিয়ে বিষয়টা বুঝতেই চোখ নেতিয়ে আনে ব্যাকুলতায়। টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই আড়াল করে নেয় তা। ইহাম ওই তুলুতুলে উদরে হাত বুলিয়ে আরেকটু টেনে আনে মায়েরাকে। উন্মুক্ত ঘাড়ে আলতো করে চুমু খেতেই শিউরে উঠল মেয়েটা। নিজেকে ধাতস্থ করে লেগে আসা কণ্ঠে জানালো, হুটহাট করে আপনি আমাকে এভাবে স্পর্শ করবেন না। বিরক্ত লাগে। ইহাম প্রতিক্রিয়া দেখালো না। ঘাড়ের কাছ থেকে মুখটাও তুলল না। বরং এভাবেই ফিসফিস করে বলল, যদি বলি এই বিরক্ত স্থায়ী তবে? মরণের আগ পর্যন্ত এই বিরক্ত তোমাকে বধ করবে তখন? এই বিরক্তের রেশে আরও এক ধাপ বেশি বিরক্ত হবে তুমি বলদ মেয়ে। দেখুন। ইয়েস মিসেস চৌধুরী, আজ দেখব। সব দেখব। প্রতিটি ভাজে ভাজে পর্দে পর্দে দেখব। আমার দেখার ধরন না তোমাকে অস্বস্তি কিংবা বিতৃষ্ণায় ফেলে দেয়। মায়েরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইহাম আলতো করে কানের লতিতে একটা চুমু খায়। এক ভয়ঙ্কর তোলপাড়ে শিউরে মেয়েটা চোখের কপাট লাগায়। পরপরই ইহাম একটা কাপড় বেঁধে দেয় তার চোখে। ভীষণ বিস্ময় সে সন্নিগ্ধ কণ্ঠে শুধালো, কি করছেন? চোখে কাপড় বাঁধছেন কেন? ইহাম তার কানের খুব কাছে মুখ নিয়ে এসেছে তা বেশ টের পাচ্ছে মেয়েটা। অজানা আশঙ্কা তার ভেতর কাঁপিয়ে তুলছে। শরীরের শিরা উপশিরায় কি যে ছুটাছুটি করছে তা বুঝতে অক্ষম সে। ইহামের একদম ফিসফিস কণ্ঠ কানের লতিতে লাগল, শিখ চুপ। একদম চুপ। হাতটা শক্ত করে নিজের মুঠোয় নিয়ে আসে।
আবারও ফিসফিস কণ্ঠ, শক্ত করে ধরে রাখবে হাতটা। একটু এদিক ওদিক করবে না। চুপচাপ যেদিকে নিয়ে যাব সেদিকে যাবে। আর মনে মনে ঠিক করে নাও, এই যে হাতটা আমার মুষ্টিযোগে এলো, এই হাত আর ছাড়া হবে না। আর না বন্ধনটা ছিন্ন হতে দিব আমি। মায়রার ভেতরটা লাভার মতো স্ফুটিত হলো। রক্তকণিকায় উষ্ণ স্রোত বগবগ করে প্রবাহ করল। ভেতরে হাতুড়ি পেটা শব্দ তাকে যেন আরো আবর্তন করছিল। এই লোকটাকে কি করে বুঝাবে সে চায় না এই বন্ধনটা ছিন্ন হোক। বরং মনের সূক্ষ্ম ইচ্ছাগুলি তাকে জানান দেয় মানুষটা তাকে বুঝুক, তাকে তার মতো করে ভালো রাখুক। ওই কঠিনতার বৈপরীত্যে কোমলতা পুনপুন হোক। তার সব ইচ্ছে আহ্লাদ পূরণ করুক, তাকে সর্বদা সুখকর একটা মুহূর্ত দিক। কিন্তু হায়, লোকটা যেন তার সম্পূর্ণ চাওয়ার বিপরীত। তার চাওয়া কাঙ্ক্ষিত কোমলতা স্নিগ্ধতার বৈপরীত্যে রুক্ষতা আর কাঠিন্য ভাব পরিপূর্ণ। ধীর গতিতে মানুষটার অনুসরণে হেঁটে যাচ্ছে সে। ঢের অনুভব করতে পারছে তাদের একতলা বাড়ির ছাদের সিঁড়ির দিকে পা বাড়িয়েছে। চোখ বাঁধা হাত অন্য হাতে মুষ্টিমেয় তবুও এগিয়ে যাচ্ছে সিঁড়ি ভেঙ্গে। কি হলো আর কতক্ষণ? আমার চোখের বাঁধনটা খুলে দিন। ইহাম জবাব দিল না। এতে বরং মায়রার মেজাজ আরো খারাপই হলো। এই লোকটা এত কম কথা বলে কেন? একটু কি প্রয়োজন ছাড়া বাড়তি মিষ্টি আলাপ তার মুখে রোচে না? বিরক্তই হলো সে। তার একটু পর ইহাম পিছন থেকে তার চোখের বাঁধন শিথিল করতে করতে ফিসফিস করে জবাব দিল, নাও এবার চোখ খুলতে পারো। চোখের উপর বাঁধন ছাড়া পেতেই পিটপিট করে তাকালো সে। কিন্তু যেন অন্ধকারের অতলে ডুবে গিয়েছে। চোখের আইলাইনার টানা বলে একেবারে কচলে দিতেও পারল না। তবুও আলতো করে চোখ মলে আবারও তাকালো সে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। নিচ থেকেও আলো আসছে না। শঙ্কায় কপাল জড়ো হলো তার। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, এত অন্ধকার কেন এখানে? লাইট জ্বালাচ্ছেন না কেন? কি হলো বিষয়টা? উত্তর দিচ্ছে না কেন? লোকটা কোথায়? কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তাকে এই অন্ধকার ছাদে একা ফেলে কি পালিয়ে গেল? ঘুটঘুটে তিমির আধারে নিজের কাটাও স্পষ্ট নয়। মায়েরা শুকনো ঢোক গিলল। ভূতে তার অনেক ভয়। ছুটে যে দৌড় দিবে তারও উপায় পাচ্ছে না। নিচ থেকে মৃদু আলো আসলেও তাকে এতক্ষণ এখানে থাকতে হতো না। ভো মেরে চলে যেতে পারত। আবারও কাঠ গলা ভেজানোর চেষ্টা করে, দুই হাত সামনে তুলে এদিক ওদিক নাড়াল। কি হলো? কথা বলছেন না কেন? কোথায় আপনি? এদিক ওদিক হাত নেড়েও কাউকে পাওয়া গেল না। হঠাৎ অনেকগুলি কণ্ঠের সংমিশ্রণ বেশ ভারী হয়ে কর্ণকুহর স্পর্শ করল, হ্যাপি বার্থডে মায়েরা। শুনশান নীরবতাকে গ্রাস করে আচমকা এমন মিশ্রণধ্বনি তাকে আতঙ্কে আটকে তুলে। মুহূর্তে চারপাশ জ্বলজ্বল করে উঠে। ছাদের পাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিংও করা। এত সব করল কখন? মায়েরা মুগ্ধ হয়ে চারপাশটা দেখল। সামনেই ইহাম স্থির দাঁড়িয়ে আছে। সে পিছন ফিরল, আব্বু আম্মু ভাইয়াকে দেখে খুশিতে চোখ ভরে এলো। আজকে তার বার্থডে, অথচ এত সব সমীকরণে সে নিজেই ভুলে গিয়েছিল। এই মানুষগুলি কি যত্ন করে সবটা মনে রেখেছে। চোখ ভর্তি পানি নিয়ে ঠোঁটের কোণে চিলতে রোদ উঠে মায়েরার। আদর সোহাগ গলায় অস্ফুটবাকে বলে, আব্বু আম্মু। মা বাবার ঠোঁটে তখন বিজয়ী তৃপ্তির হাসি। যেন জীবনের কঠিন একটা যুদ্ধ জয় লাভ করতে পড়েছে তাকে এমন মানুষের কাছে তুলে দিয়ে। মহিন সাহেব হেসে হেসে বলে উঠেন, দেখ না মা, ইহামের কর্মকাণ্ড। সেদিন 10 দিনের ছুটিতে এসেও ছেলেটা কাজের চাপে আবার ফিরে গিয়েছিল, এখন আবার তোর কারণে 3 দিনের ছুটিতে এসেছে। কাল রাতে চট্টগ্রাম থেকে সকালে বাসায় পৌঁছেছে। কোনো রকম ব্যাগপত্র রেখে আমাদের বাসায় ছুটে এসেছে। তুই ছিলি না বলে আবার ছুটেছে তোকে আনতে। এই সব ব্যবস্থাও সে করেছে তোর খুশির জন্যে মা। মায়েরা হতবিহ্বলের মতো ঘাড় বাঁকিয়ে তাকায়। লোকটা ঠোঁটে আহামরি হাসি না দেখিয়ে কিংবা উচ্ছ্বাসে আহ্লাদে ফেটে না পড়ে কেবল এক টুকরো হাসি তুলে কোমল কণ্ঠে বিড়বিড় করে জানালো, হ্যাপি বার্থডে ডিয়ার। মে অল দ্য উইশ অফ ইউর লাইফ বি ফুলফিল্ড মায়েরা। সাগরের মাঝখানে জলোচ্ছ্বাস হয় না? ভেতরটা তেমন ভাবে তোলপাড় করছে তার। দাবানলের মতো চারিদিক ছড়িয়ে গিয়েছে তা। অদ্ভুত এক আবেশ ছোঁয়া অনুভূতি এসে স্পর্শ করল তার গা। মনটা শিহরণে দুলে উঠল। এই মানুষটা কি আসলেই এমনটা করেছে? সব কি তার জন্যে করা? সবই যেন কল্পনায় অবিশ্বাস্য লাগছে। তবুও তৃপ্তির একটা বিষয় অন্তঃকরণ শীতল করে তুলল। চোখগুলি দিয়ে পরপর 3 ফোঁটা পানীয় নির্গত হয়ে গেল নিমিষে। আর সব কিছু নিজ হাতে যে আমি রেডি করলাম তার বেলায়। ওই মুখ ফলিত আমায় কিছু বলল না। মায়েরা পিছন ফিরে তুহিনের দিকে তাকালো। ওর মুখের রিয়েকশন দেখে ফিক করে হেসে উঠল। সাথে চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরল যত্ন নিয়ে। পিছন থেকে ইহাম বলল, চিন্তা নেই শালাবাবু, এর জন্যে না হয় ট্রিট পাবে। আমার ট্রিটটা আমি সময় মতো নিয়ে নিব ইহাম ভাই। কথা শুধু আপনার দেওয়া নিয়ে। উপস্থিত সবাই তুহিনের কথার গোপন ইঙ্গিতটা ধরতে পারল। তবুও কারো মুখের রা রইল না আর। ফাতেমা বেগম ইতস্তত বোধ করে ইতিউতি করলেন। মহিন সাহেব স্বাভাবিকতা আনতে মায়েরাকে তাড়া দিলেন কেক কাটতে।
ছোটখাটো পারিবারিক অনুষ্ঠানটা শেষ হতে হতে রাত প্রায় 1টার কাছাকাছি। সবাই যার যার রুমে চলে গিয়েছে। ইহাম নিজেও অপেক্ষা করছে মায়রার। কিছু কথা বলা জরুরি। কাল থাকতে পারবে কি না বলা যায় না। বাসায় কাজও আছে। ওখানেও সময় দিতে হবে। সবাই তো নিজেদের রুমে চলে গিয়েছে। মেয়েটা এখনো আসছে না কেন? অধৈর্য হয়ে সে পা বাড়াল বাহিরের দিকে। তখনই মায়রা আঁচল ঠিক করতে করতে রুমে ঢুকল। ইহাম তীক্ষ্ণ চোখে এক পলক দেখল। পরক্ষণে চুপচাপ গিয়ে বিছানার উপর পা ঝুলিয়ে বসল। মায়রার ভেতরের তখন সংকোচ ভাব। কিছু বলতে গিয়েও পারছে না। কোথাও একটা বাধা পাচ্ছে সে। কিন্তু মনে হচ্ছে অন্তত একটা ধন্যবাদ তাকে জানানো উচিত। কিংবা কিছু জিজ্ঞাস করা। ওদিক ফিরে করা তার ব্যতিব্যস্ত বিভ্রান্তি ভাব সবটাই নজর বুলাচ্ছে ইহাম। সে শুধু নীরব রয় সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে থাকলো মাথা মোটা মেয়েটা করে কি। নিজের সাথে নিজের নীরব দ্বন্দ্বের পর নিজেকে হালকা করতে তপ্তশ্বাস ছুড়ে সে। এদিক ঘুরে ইহামকে অমন নেশাক্ত চোখে তাকিয়ে থাকতে দেখে থমকে যায় পুরো। বিব্রত বোধ করে বিস্তর। ওই ইতস্তত বোধ সাথে নিয়েই অস্থির ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপে। ঘোর লাগা চোখে ধারালো নজরে ইহাম খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে মেয়েটাকে। টকটকে লাল শাড়ি পরনে গায়ে। আকর্ষণীয় লতানো অঙ্গ মাথা হ্যাং করে দেয়। শরীরের কিছু ভাব স্পষ্ট যেন। মুখে খুব বেশি প্রসাধনীর ছাপ নেই। চোখে শুধু আইলাইনার টানা। ঠোঁটে হালকা লাল রঙের প্রলেপ। তবুও ইহামের এত বছরের নিভিয়ে রাখা অনল দাবানলের মতো বিস্তৃত হতে চাইছে। তাণ্ডব হচ্ছে যেন নীরবে নিঃশব্দেই। বুকের ভেতর তখন লণ্ডভণ্ড হওয়া স্পৃহার উৎপাত। এক দৃষ্টিতে সে এলোমেলো চোখে তাকিয়ে দেখছে মায়রার মুখের দিকে। তার এমন চাউনি মায়রাকে আরও বিব্রতে ফেলছে সে স্পষ্ট। তবুও দৃষ্টি সংযত করার কোনো তাড়া নেই। ওই গভীর চোখের গাঢ় চাউনিতে তলিয়ে যাচ্ছে মায়রা। আরও বেশি তার অস্বস্তি হচ্ছে। গলা শুকিয়ে চৌচির হয়েছে। তবুও কোনো রকম ধরে আশা কণ্ঠে বলল, আপনি এখানে এসেছেন কেন? খুব বেশি দূরে না থাকায় হাতের প্যাচে মুহূর্তেই মায়রাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এক ছুটিতে মেয়েটাকে নিজের কোলের উপর বসিয়ে দিল। বিষয়টায় খুব বেশি লজ্জায় মাথা নুয়ে নিল মায়রা। একটু সময় নিয়ে উঠার প্রচেষ্টা করতে ইহাম শক্ত করে চেপে ধরল নিজের উরুর উপর। মোহভরা কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি জানো না? তখন তোমার বাপে বলেনি সেটা? দেখুন। ছাড়ুন আমায়। ছাড়ছি না। কথা আছে আমার। ঠিক আছে। সেটা আমায় ছেড়ে দিয়েও তো বলা যাবে। নামতে দিন আমায়। মায়রার একরোখা ভাব দেখে ইহাম চট করে আবারও তার গালে ছোট্ট করে চুমু খেল। ফিসফিস করে জানালো, আবার কোনো কথা বললে এর বেশি কিছু হবে কিন্তু। দেখ। ত্বরিত গতিতে ইহাম ঠোঁট আঁকড়ে ধরল তার। এই মেয়েকে কোনো কিছুতে হলেও কাবু করতে হবে। তোত্তারামি শুরু করলে মেয়েটা থামতেই চায় না। বেশ গাঢ় অধর স্পর্শের সমাপ্তি টেনে ছেড়ে দিল ইহাম। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাইছি মায়রা। খুব মনোযোগ দিয়ে আমার কথায় মনোনিবেশ করো। এই মুহূর্তেই কথাগুলি ক্লিয়ার করতে চাইছি। আরও বেশি সময় নিয়ে বিষয়টা ঘোলাটে করে পরিস্থিতি জটিল করা সমীচীন নয়। ভয়াবহ লজ্জায় লাল হয়ে আছে মায়রা। মাথা নিচু করে চুপটি করেই বসে আছে। নড়ছেও না। নড়লে আবার যদি লোকটা কি করে বসে? মাথা নিচু করে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচিয়ে যাচ্ছে একাধারে। মায়রা, আমি ছোটবেলা থেকেই একটু কঠিন স্বভাবের। বাহিরের সবার কাছে যেটা রুক্ষতা কাঠিন্য আমার কাছে সেটা সহজবোধ্য। আমি মনে করি না আমার মাঝে খুব বেশি কাঠিন স্বভাব আছে। আমি সবার কাছে আমার অনুভূতি কিংবা ভালো লাগা বলে বেড়ানো পছন্দ করি না। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলি একান্ত আমার। সেগুলি আমি কেবল নিজের মাঝে ধারণ করি। তবে আমি বুঝতে পারি আমার আশেপাশের সকল মানুষ আমায় কঠিন মনে করে। একটু রগচটাও আমি। খুব বেশিক্ষণ নিজের মেজাজ ধরে রাখতে পারি না। তার উপর আমার কাজের সূত্র আমাকে আরও খিটখিটে বানিয়ে দিয়েছে। একজন স্পেশাল ফোর্স ইউনিটের প্রশিক্ষণ কাজ সব দুর্দান্ত রকমের কঠিন দুরূহ। সব মিলিয়ে খুব অল্পেতে রেগে যাওয়ার স্বভাব তৈরি হয়েছে আমার। আমি সবসময় চাইতাম আমার জীবন সঙ্গী হবে ম্যাচিউর্ড। যে আমাকে আমার মতো করে বুঝে নিবে। আমার সব আচরণ ব্যবহারগুলি যত্ন করে বিচক্ষণতার সাথে সামলে নিতেও জানবে। আমার এই কঠিন স্বভাবকেই হারানো মেজাজ নিজে দক্ষভাবে সামলে নিয়ে আমাকে আমার মতো বুঝবে। কিন্তু ভাগ্য আমার হাতে এমন একজনকে তুলে দিয়েছে যাকে আমার নিজেকেই বুঝতে হয়। যার মাঝে ম্যাচিউরিটি নেই, উল্টো বাচ্চামি আর তোত্তারামিতে ঘেরা। যে আমাকে নিজ থেকে বুঝে নিবে তো দূর, যাকে আমি বুঝাতেই পারছি না সবটা। মায়েরা নিস্তব্ধ হয়ে বসে আছে ইহামের কোলে। হাত দুটি নড়াও বন্ধ করে দিয়েছে সেই কখন। মাথা এখন অবধি উপরে তুলে ইহামকে দেখল না। তার এমন নিশ্চুপতা নীরবে দেখল ইহাম। আবারও মুখটা খুব কাছে রেখে। ছুটিতে এসে বাবা আমায় বিয়ের জন্যে বুঝিয়ে বলে। আমিও রাজি হয়েছিলাম। বিয়ের দিন এসেই তোমায় প্রথম দেখেছিলাম আমি। নিঃসন্দেহে তোমার রূপের মুগ্ধতা আমার মাঝেও ছড়িয়ে গিয়েছিল।
সেদিনই শুনতে পেয়েছিলাম তোমার 18 বছর হয়নি আর ইন্টার পড়ুয়া। সব সময় চেয়েছিলাম ম্যাচিউরড একটা মেয়ে, আর সেখানে এমন বাচ্চা মেয়ে বউ হবে সেটা মানতে পারিনি। বিয়ের পর দিনই আমি চট্টগ্রাম ফিরে গিয়েছিলাম। তোমার রূপের মুগ্ধতা আমার দৃঢ় ব্যক্তিত্বকে ছাপাতে পারেনি। আমার ভেতরকার বৈশিষ্ট্য কিছুতেই মানতে পারছিল না বিষয়টা। মাথায় কাজ করত 18 বছরের একটা মেয়েকে বিয়ে করেছি, যেটা আইন বিরুদ্ধ। একজন প্রশাসনের লোক হয়েও এটা আমি মানতেই পারছিলাম না। তোমার বয়সটা আমায় খুব এফেক্ট করেছিল, যেটার মূল এখনো তোমার মাঝে বিদ্যমান। ইহাম তাকালো মায়রার দিকে। চোখ দিয়ে টপটপ করে মেয়েটার পানি পড়ছে। খুব ধ্যান দিয়ে ইহাম সবটা খেয়াল করল। অতঃপর সময় লাগিয়ে চোখের পানি টুক মুছে দিল। প্লিজ কেঁদো না, আমার আরও কিছু বলার আছে। মায়রা তখনও নাক টেনে যাচ্ছে। তাকে স্বাভাবিক হতে ইহাম সময় দিল। নিজেও নরম সুর তুলল, দেখো মায়রা, আমি জানি তুমি ছোট। তোমার আমার এইজ গ্যাপটাও খুব বেশি। হ্যাঁ, আমার তোমাকে একটু সময় দেওয়া দরকার ছিল, কিংবা তোমার সাথে সহজ হওয়া। কিন্তু বিশ্বাস করো, আমি সেটা পারিনি। আমার মনেও হয়নি সেটা প্রয়োজন। আমার কঠিন ব্যক্তিত্বটা শিথিল হয়নি সেই বিষয়ে। তাই বিয়ের 3 মাস পরও আমি তোমার সাথে যোগাযোগ করিনি। এরপরের বিষয়গুলি যদি বলো তবে বলবো সেটা তোমার বেয়াদবির ফল। আগেই বলেছি তুমি নিঃসন্দেহ মোহনীয়া একজন। শাড়ি তোমায় বেমানান রূপে ঝলসে দেয় তোমার অঙ্গকে। ওই রূপে দ্বিতীয়বার দেখে নিজেকে অস্থির লেগেছিল আমার সেদিন। হ্যাঁ, মানছি সেই বারণ করাটা আমার ভুল প্রক্রিয়ায় ছিল। তবে এটা ঠিক কলেজে আমি শাড়ি পরা একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিলাম। কিন্তু তার জন্যেই যে মানা করেছি বিষয়টা তেমন নয়। তোমার রূপ আমার হিংসাত্মক করেছিল। সেটা আমি মানতে পারিনি। ওই আগুনে ঝাঁপ দিতেও চাইনি, তাই বুঝিয়ে বলাটা আমার সমীচীন লাগেনি। এরপরের বিষয়গুলি কার কাছে কেমন জানি না, তবে আমার কাছে বেয়াদবি। কথার অবাধ্যতা কিংবা বেয়াদবি আমি মোটেও সহ্য করতে পারি না মায়েরা। আমার কথার পিঠে হোক বা ব্যবহারে তুমি আমার সাথে বেয়াদবিই করেছ। মায়েরার কান্না আর দেখে কে? কান্নার ফল তাকে ফুপিয়ে তুলছে। আমি জানি তোমার বয়সী মেয়েরা কেমন হয়, কি চায়। তবে ট্রাস্ট মি, আমি সেরকম নই। আদরের গদগদ হওয়া রসালো সোহাগে ডুবে যেতে পারি না আমি। আমি আমার ভেতরের ভালো লাগাগুলি আবলীলভাবে প্রকাশও করতে পারি না মায়েরা। আমি এরকমই, কারণ এরকম। তোমায় এভাবে রাখতে কিংবা সম্পর্কের দূরত্বটুকু আমি নিতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। আমি ভেতরের কথাগুলি তোমায় বুঝাতে পারছি না। তবে শুধু বলবো, তোমায় ভালো দেখতে চাই আমি। ভালোবাসি কি না জানি না, তবে মনে হয় তোমায় ভালো লাগে। এই প্রথম বোধ হয় আমি শুধুমাত্র তোমার বেয়াদবি গুলিও এভাবে মেনে নিয়েছি। মায়েরা, স্বামী স্ত্রী বন্ধনটা অটুট। কিছু সামান্য তুচ্ছ কারণে ছাড়াছাড়ি বিষয়গুলি আসা উচিত নয়। আমি চাইছি না এই পবিত্র সম্পর্কটা ছিন্ন করতে। আমি আমার দিক থেকে চেষ্টা করব। কিন্তু তুমিও একটু ম্যাচিউরড হবার চেষ্টা করো। এই তোত্তারামি বেয়াদবি অভদ্রতা না দেখিয়ে আমাকেও একটু বুঝার চেষ্টা করো। আচমকা মায়েরা ইহামের গলা জড়িয়ে ধরল। ঘাড়ে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করতে লাগে। ওই উষ্ণ পরশে দিশেহারা হলো ইহাম। ভেতরের সত্তা আরো মাথাচাড়া দিচ্ছে। আপনি খুব পচা, অনেক খারাপ লোক। আপনি একটা পাষাণ মানব। আমার সাথে ভালো করে কথা বলেন না, সবসময় কঠিন ভাব দেখান। অথচ আমি চাই আপনি আমার সাথে ভালো করে কথা বলুন, আমায় একটু সময় দিন। আমাকে আদর করে নিজের সাথে জড়িয়ে নিল। কিন্তু আপনি সবসময় আমায় অবহেলা করেন। কেন ক্যাপ্টেন সাহেব, কেন? ইহাম মায়রাকে গলা ছাড়িয়ে আনল। 2 হাত দিয়ে মায়রার চুল ঠিক করে কপালে নরম ভিজে ঠোঁট ছু।